দেখো, ওই পিএসসি যে এক্সাম গুলো আসছে, গ্রুপ সি গ্রুপ ডি, লাইব্রেরিয়ান তো সবাই দিতে পারবে না। যে এক্সামই হোক ওটাতে ম্যাথ তো কম থাকবে আপাতত, ধরো সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন তো দেখা যায়নি, তো মোটামুটি জিকে পার্টটাই বেশি থাকবে। এই ধরনের পিএসসির পরীক্ষাতে যেগুলো দেখা যায়, সেগুলোতে হচ্ছে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকেই তোমার হচ্ছে তোলে আর কিছু বেসিক ফ্যাক্ট থেকে কোশ্চেন করে। তা প্রবলেম হচ্ছে এই পরীক্ষাগুলোতে তোমার হচ্ছে খুব বেশি আর কি তোমার নাম্বারটা কাট অফটা খুব ক্লোজ যায়। ঠিক আছে, তাই জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে যে কোশ্চেন গুলো দেবে, সেই কোশ্চেন গুলোতে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা পুরো নাম্বারটা তুলতে পারি। যেমন ধরো তোমার হচ্ছে যদি আমরা ক্লার্কে দেখি, 60 মার্কসের এমসিকিউ, ঠিক আছে, 60-র মধ্যে আগের বার তোমার, আমি যদি খুব ভুল না করি, 60-র মধ্যে মনে হয় জেনারেলের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 49। ঠিক আছে, তারপরে তো বাকি বাকি একাডেমিক নাম্বার বা এখন 5 নাম্বার, ওগুলো তো আমাদের হাতে কিছু নেই। কিন্তু মানে ধরো তোমাকে প্রায় যা নাম্বার আছে তার থেকে ম্যাক্সিমাম তোমার ধরো এবার কাট অফ আরো বেশি যেতে পারে। তোমার ধরো কাট অফ এবার ধরো যে আমাদের ধরে রাখতে হবে যে আমরা যেন 52 প্লাস কোনোভাবে স্কোর করি, তার কম যেন আমাদের না হয়। তা সেই সবের ক্ষেত্রে মেন মানে পিএসসি পরীক্ষার ক্ষেত্রে অস্ত্র হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলি করানো হচ্ছে, তার কারণ হচ্ছে পিএসসি সবচেয়ে বড় স্ট্যান্ডার্ড পরীক্ষা ডাব্লিউবিসিএস। ঠিক আছে, সেই ডাব্লিউবিসিএস মেন্স এর হচ্ছে প্রত্যেকটা সেটের যদি কোশ্চেন করো, মানে পলিটি, এরপর ইকোনমিক্স আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, বা ম্যাথ গুলো যদি মেন্সের গুলো করো, তো আমার মনে হয় একটা ওভারঅল ইয়ে হয়ে যাবে। আগে পিওয়াইকিউ গুলো আমরা সলভ করে নেবো, তারপর হচ্ছে সেট দেওয়া হবে, সেই সেট ধরে ধরে আমরা হচ্ছে সলভ করবো। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে সেটে প্রায় 300টা কোশ্চেন আছে, একদিনে তো 300টা কোশ্চেন হবে না। আমরা 100টা করে সলভ করি 3 দিনে, তাহলে আমাদের জিনিসটাও হয়ে যাবে। করার পর আমাকে চাইবে পিডিএফ, আমি পিডিএফ ফরওয়ার্ড করে দেবো। ঠিক আছে, গ্রুপে দেবো না, কারণ গ্রুপে সবাই ক্লাস করে না, ফালতু দিয়ে লাভ নেই। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথম কি বলেছে, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য প্রিএমবেল। আমাদের মানে প্রিএমবেলে যেটা আছে সেটাতে আমাদের পরপর কি বলা আছে। প্রথম আছে বলা হচ্ছিল সভেরেন, তারপরে আসবে হচ্ছে যে সভেরেন, আমাদের প্রথমে কি ছিল, সভেরেন ছিল, ডেমোক্রেটিক ছিল, রিপাবলিক ছিল। তারপরে 1976-এ 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে তোমার হচ্ছে যে সোশ্যালিস্ট সেকুলার কথাটা অ্যাড করা হয়েছে। এর সাথেও আরেকটা কথা অ্যাড করা হয়েছিল, সেটা আমরা মানে বলি না, সেই টার্মটা হচ্ছে ইন্টিগ্রিটি। ঠিক আছে, বাট অর্ডারটা হচ্ছে সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড হচ্ছে রিপাবলিক। তাই এখানে অর্ডারটা হবে হচ্ছে ডি, এবং এই অর্ডারটা কিন্তু তোমার হচ্ছে যখন ইন্টারভিউ দিতে যাবে, যে কোনো পিএসসির ইন্টারভিউ বেসিক কোশ্চেন কিন্তু প্রিএমবেলের আমাদের যে কি ওয়ার্ড গুলো আছে সেগুলো পরপর অর্ডারে বলো। তাই এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এ দেখো, ইকোনমিক জাস্টিস, ইকোনমিক জাস্টিসের কথা আমাদের কোথায় বলা আছে, ইকোনমিক জাস্টিসের কথা বলা আছে আমাদের দুটো পার্টে, একটা বলা আছে হচ্ছে প্রিএমবেল, আর একটা বলা আছে হচ্ছে ডিপিএস। প্রিএমবেলে কি, প্রিএমবেলের কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। আরো এক্সট্রা এক্সট্রা করে পয়েন্ট বলে দিচ্ছি, এগুলো লেখার দরকার নেই, এখানে অনেক কিছু লেখা আছে এক্সট্রা, সেগুলো পড়ে নেবে। বাট আরো যে পয়েন্টগুলো দরকার মনে হচ্ছে সেগুলো বলে দিচ্ছি। আর এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফ্রান্সের, ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ মানে এমন নয় যে ফ্রান্সের ফরাসি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ওই যে লেখা টার্মটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যে টার্মিনোলজিটা, এই টার্মিনোলজিটা হচ্ছে ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নেওয়া। আর ডিপিএসপি কি, ডিপিএসপি হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে কি রাষ্ট্র পরিচালনার নীতি। আমাদের কোনো দেশের যে রাষ্ট্রগুলো হবে, মানে যে রাজ্যগুলো হবে, সেই রাজ্যটা পরিচালনা করতে গেলে কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে একজন একটা স্টেটের হেডের ক্ষেত্রে, সেগুলো বলা হয়েছে। এর সোর্স কি, এর সোর্স হচ্ছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন। ঠিক আছে, এখানে আরো কিছু হচ্ছে তোমার সোর্স বলে দেওয়া আছে, কোথা থেকে কি নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে সেই জিনিসগুলো বলা আছে। ঠিক আছে, এই দেখো আমাদের ইয়েতে শিডিউলটা কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এইট শিডিউলে আছে হচ্ছে 22টা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই 22টা ল্যাঙ্গুয়েজ, এরপর আসবে হচ্ছে যে আচ্ছা এখানে হচ্ছে 2003 সালে 9 শিডিউলের মাধ্যমে তিনটে হচ্ছে যে তোমার হচ্ছে চারটে ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়, বোরো, ডোগরি, মৈথালি আর হচ্ছে সান্থালি। হলো, এই জিনিসগুলো কেউ যদি কোনো জায়গায় শুনতে না পাও বা কোনো জায়গায় যদি বুঝতে না পারো বলবে অবশ্যই। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে হচ্ছে আমাদের
389 মেম্বার ছিল, মানে কি পুরোনো ক্লাসগুলোতে বলা আছে, তাও একটু বলে দিই। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি, আমাদের যখন ভারতের হচ্ছে ক্ষমতা হস্তান্তর হচ্ছিল ব্রিটিশদের থেকে, হচ্ছে যখন ইন্ডিয়ান হাতে আসছিল, তখন আমাদের দেশ কি করে চলবে, সংবিধান কি করে হচ্ছে তোমার রান হবে, এই জিনিসগুলোকে তোমার হচ্ছে বোঝার জন্য আমাদের যারা হচ্ছে যে তোমার এলিট এডুকেটেড গ্রুপ, তারা হচ্ছে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করে, সংবিধান সভা তৈরি করে, সেইখানে বসে বিভিন্ন কনস্টিটিউশনাল প্রভিশন সেগুলো নিয়ে তৈরি করা হয়েছিল। তা এখানে 389 এর ডিভিশনটা কিরকম, 292 জন এসেছিল হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস, মানে ভারতীয় ব্রিটিশরা যখন অধিকার করেছিল, কি করেছিল, কিছু রাজ্যকে পুরো দখল করে নিয়েছিল, সেগুলো হয়েছিল তোমার ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সেস। আর কিছু ছিল হচ্ছে প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট মানে কি, সেখানে হচ্ছে রাজারা, নামেই রাজা তখনও আছে, কিন্তু তারা ব্রিটিশ সরকারের অধীনে, এবং হচ্ছে তারা ব্রিটিশ সরকারকে একটা হচ্ছে স্টেট দিতে, এরকম ছিল হচ্ছে 93 খানা হচ্ছে তোমার প্রিন্সলি স্টেট ছিল। আর 4 জন মেম্বার, যেগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট প্রভিশন গুলো, মানে তো প্রভিশন বলছি, প্রভিন্সেস গুলো, যেমন হচ্ছে দিল্লি, আজমের, কুর্গ, আর হচ্ছে যে বালুচিস্তান। বালুচিস্তান মানে হচ্ছে এখনকার হচ্ছে অলমোস্ট আফগানিস্তানের কিছু এরিয়া। ঠিক আছে, এই এরিয়া গুলো থেকে 4 জন মেম্বার, এই সব প্রত্যেকটা মেম্বার নিয়ে নিয়ে এরা হচ্ছে, এবং প্রত্যেকটা বিষয় হচ্ছে আলোচনার পর ভোট হতো, সেই ভোট হওয়ার পর তারপর জিনিসগুলো ইয়ে করা হয়। যেমন একটা এখানে একটা ট্রিভিয়া জেনে রাখো, আমরা কি করি, আমরা হচ্ছে কোনো কোর্টে গিয়ে বলি যে আমরা সংবিধানের নামে শপথ নিচ্ছি, এইটা নিয়েও ডিবেট হয়েছিল যে সংবিধানের নামে শপথ হবে না ভগবানের নামে শপথ হবে। তা সেদিন যখন ডিবেট হয়, প্রচুর ডিবেট হওয়ার পর যখন ভোটিং হয়, তখন কনস্টিটিউশনের নামে যে ভোটিংটা হবে আর ভগবানের নামে যে গডের নামে ভোটিংটা হবে, কনস্টিটিউশনের পক্ষে ভোটিং একটা বেশি পড়েছিল বলে তাই বলা হয় যে সংবিধানের নামে আমরা শপথ নিয়ে কথাটা বলছি। ঠিক আছে। আচ্ছা, কনস্টিটিউশনাল ইয়ের হচ্ছে যে অ্যাডভাইজার কে ছিল, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিল হচ্ছে BN রাও। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে তোমার হচ্ছে BR আম্বেদকর, সরি, প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, মেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে মেন আর্কিটেক্ট কনস্টিটিউশনের ছিলেন হচ্ছে ডক্টর BR আম্বেদকর। হলো, ধরো কোনো কোশ্চেন উপরে স্কিপ করে গেল। আচ্ছা, না BN রাও হয়েছে, ঠিক আছে, এখানে আরো সব তোমার কমিটি কি গুলো ছিল সেগুলো বলা আছে। আচ্ছা, এরপর হচ্ছে দ্য আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিএম্বল। এটা কোথা থেকে নেওয়া হয়েছে, আমি কি বললাম, সোর্স নেওয়া হয়েছে সবকিছু হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, হিসাব মতো ফ্রেঞ্চ কনস্টিটিউশন, কিন্তু ফ্রেঞ্চ কনস্টিটিউশনের অনেকটাই হচ্ছে তোমার ইন্সপায়ার্ড হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। ঠিক আছে, সেইটা হচ্ছে বলা হয় হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনটা অ্যাকচুয়ালি কি ছিল, ফ্রেঞ্চ রেভলিউশন দুটো ছিল, মানে কিছু পয়েন্ট গুলো বলছি তাহলে শুনতে ইন্টারেস্টিং লাগবে। দেখো, ফ্রেঞ্চ রিভলিউশনের ক্ষেত্রে কি ছিল, ফ্রেঞ্চ রিভলিউশন এক ছিল তো তোমার রাজতন্ত্র থেকে মানুষের হাতে গণতন্ত্র আসবে, আরেকটা ছিল আমাদের ক্ষেত্রে কি, যেমন হচ্ছে আমাদের ক্ষেত্রে স্টেটের কোনো রিলিজিয়ান হয় না, ওদেরও স্টেটে, ওদের ছিল হচ্ছে স্টেট আর একটা হচ্ছে চার্চ, মানে ওদের স্টেটের কোনো নীতি হচ্ছে তোমার সমস্ত চার্চের পোপরা যা বলে দেবে বা সিনিয়র ক্যাথলিকরা যা বলে দেবে সেইটা দিয়ে হচ্ছে নিয়ন্ত্রিত হবে। এইটা থেকেও হচ্ছে মুক্তি, মানে চার্চ আর স্টেট, স্টেট মানে হচ্ছে দেশের সমস্ত আইন কানুন, সেগুলো যে আলাদা হবে, সেই জিনিসগুলো নিয়ে ছিল হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন। ঠিক আছে। আচ্ছা, এই জিনিস এত আসবে না, বলে দিচ্ছি, শুনতে ভালো লাগে। দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছিল, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছিল তোমার রাশিয়ান কনস্টিটিউশন, হিসাব মতো রাশিয়ান কনস্টিটিউশন, অপশনটা ভুল, কারণ রাশিয়া থেকে নেওয়া হয়নি, তখন নেওয়া হয়েছিল সংযুক্ত সোভিয়েত রাশিয়া থেকে, ইউএসএসআর থেকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এবার আসবে কি, কনস্টিটিউশন হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে ফেডারেল সিস্টেম, ফেডারেল সিস্টেম কোথা থেকে নেওয়া হয়, বা এটা হচ্ছে 1935। এটা হচ্ছে কনস্টিটিউশন, হিসাব মতো অপশনটা মানে মিসিং দেয়া আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। আমাদের সংবিধান যে হয়েছিল, সংবিধানে যখন হচ্ছে বিভিন্ন অ্যাক্ট থেকে তোমার হচ্ছে বিভিন্ন সোর্স গুলো নেওয়া হয়। ঠিক আছে, সেই সোর্স গুলোর মধ্যে সবচেয়ে বড় যে প্রিভিয়াস আর কি অ্যাক্টের সোর্স নেওয়া হয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। ঠিক আছে, প্রিভিয়াস যখন পুরো কনস্টিটিউশন একবার রিভাইজ করবো তখন বলে দেবো কোনটার থেকে কি নেওয়া হয়েছে। বলো। আচ্ছা, সেকুলারিজম শব্দটা একটু আগেই বললাম, কনস্টিটিউশনাল অ্যাড করা হয়েছিল হচ্ছে তোমার 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। সে কি সভেরেন, সরি, সোশ্যালিস্ট, সেকুলার, আর হচ্ছে যে ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট মানে কি, সোশ্যালিস্ট মানে হচ্ছে সোশ্যালিজম, মানে আমাদের দেশে কোনো কিছুতে একচ্ছত্র ভাবে যেমন গভর্নমেন্টেরও অধিকার থাকবে না, আবার একচ্ছত্র ভাবে হচ্ছে তোমার কোনো প্রাইভেট সংস্থারও কন্ট্রোল থাকবে না। প্রাইভেট আর হচ্ছে যে যে তোমার হচ্ছে গভর্নমেন্ট, মানে যে সোশ্যাল সোশ্যাল সেক্টর, তার হচ্ছে যে একই সাথে তারা দুটো হচ্ছে দুটো এন্টিটি একসাথে হচ্ছে এক্সিস্ট করবে। আচ্ছা,
দ্য কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট কোথা থেকে নেওয়া হয়? কনকারেন্ট লিস্ট নেওয়া হয় হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে আরো একটা জিনিস নেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের পার্লামেন্টে যে কোনো বিল নিয়ে ঝামেলা হলে যে যৌথ অধিবেশন, সেই যৌথ অধিবেশনের কনসেপ্টও নেওয়া হয়েছিল আমাদের হচ্ছে তোমার ইয়ের থেকে বা অস্ট্রেলিয়া থেকে। আমাদের এবার হচ্ছে একটু লিস্টটা বলে দিই, আমাদের সংবিধানে বিভিন্ন যে জিনিসগুলো আছে, যেমন ধরো ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডারে কে আইন বানাবে, বা ধরো বিদেশি মুদ্রা, বা ধরো হচ্ছে তোমার এই যে ড্যাম, এখন বর্ষা হচ্ছে, ড্যামের জল কে খুলবে, কার হাতে নিয়ন্ত্রণ থাকবে, এইরকম যে বিভিন্ন বিষয়গুলো, সেই বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমার হচ্ছে আমাদের সংবিধানে লিস্ট করা আছে, কে কি আইন বানাবে সেগুলাকে বলা হয় হচ্ছে লিস্ট। তিনটে লিস্ট আছে, একটা থাকে হচ্ছে তোমার ইউনিয়ন লিস্ট, একটা থাকে স্টেট লিস্ট, আর একটা থাকে হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই দুটো কনসেপ্ট নেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আর কনকারেন্ট লিস্টে কোথা থেকে নেওয়া হয়েছিল? কনকারেন্ট লিস্টে নেওয়া হয়েছে তোমার অস্ট্রেলিয়া থেকে। কি হয়, ইউনিয়ন লিস্টে যে সাবজেক্ট গুলো থাকবে সেগুলোর উপর একমাত্র হচ্ছে পার্লামেন্ট, মানে আমাদের লোকসভা আর রাজ্যসভা বা হচ্ছে কেন্দ্রীয় সরকার আইন বানাতে পারবে। স্টেট লিস্টের ওপর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আইন বানানোর ক্ষমতা হচ্ছে আমাদের বিধানসভা, বা কোনো রাজ্যে যদি বিধান পরিষদ থাকে তার। কিন্তু কোনো একটা ইস্যুতে যদি স্টেটের নিয়ম ভুল হয়, তখন সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ইউনিয়নও লিস্ট বানাতে পারবে বা তোমার আইন বানাতে পারবে। সেই জিনিস, সেই কনসেপ্ট সে বেশ পরে বোঝাবো, আগে জিনিসটা বুঝে নাও। আর কনকারেন্ট লিস্ট কি থাকে? কনকারেন্ট লিস্টে আমাদের যেমন শিক্ষা আছে, শিক্ষাতে যেমন হচ্ছে আমরা শিক্ষা একটা নীতি বানিয়ে দেওয়া হয়, কিন্তু সেই নীতিটা প্রত্যেকটা স্টেট দেখবে নিজের মতো করে সেটাকে কোনো না কোনো মডিফাই করে অ্যাপ্লাই করে। তার কারণ কি, এডুকেশনটা হচ্ছে কনকারেন্ট লিস্ট আছে, মানে যৌথ তালিকায় আছে, মানে সেখানে হচ্ছে তোমার রাজ্য কেন্দ্র দুজনেই হচ্ছে তার উপর আইন বানাতে পারবে। হলো? আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ প্রপোজাল কি হয়েছিল? কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল তোমার হচ্ছে ক্যাবিনেট মিশন বলে একজন ক্যাবিনেট মিশন হচ্ছে ইয়ে করা হয়। সেই ক্যাবিনেট মিশনে তিনজন পারা হয়, স্ট্যাফোর্ড ক্লিফ, এবি আলেকজান্ডার আর হচ্ছে পেথিক্লাস, মানে তিনজন ব্রিটিশ এসে তারা একটা এরা ছিল হচ্ছে ব্রিটিশ ক্যাবিনেটের মেম্বার। এরা হচ্ছে তোমার এসে ভারতবর্ষের সমস্ত ইয়েদের বলে কংগ্রেসকে এবং তখনকার যে এডুকেটেড এলিটদের বলে, তোমরা একটা সভা করো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করো, যেখানে তোমরা আমরা কিভাবে ক্ষমতাটা হস্তান্তর হবে সেইটা করা। ঠিক আছে, এটা করা হয়েছিল ইন্ডিয়াতে, প্রথমে একসাথে ছিল ইন্ডিয়া আর পাকিস্তানের জন্য। ঠিক আছে, পরবর্তীতে যখন ঝামেলা হয় তখন হচ্ছে পাকিস্তানের জন্য আলাদা কনস্টিটিউশন অ্যাসেম্বলি হচ্ছে তোমার বানিয়ে দেওয়া হয়। হলো? আচ্ছা, কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইন্ডিয়াকে কিভাবে ইয়ে করে সেটা হচ্ছে তোমার হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। আচ্ছা, এইখানে একটু জিনিসটা বলে দিই, ফেডারেশন অফ স্টেট মানে কি? ফেডারেশন অফ স্টেট হচ্ছে আমাদের ইউএসএ কে বলা হয়, আর ইউনিয়ন অফ স্টেট বলা হয় ইন্ডিয়াকে। মানে কি, ধরো একটা কোনো আইন বানানো হলো, বা আমেরিকায় তো প্রচুর অনেকগুলো রাজ্য, কিছু কিছু আইন হচ্ছে সমস্ত, ধরো একটা আইন বানানো হলো, সেই আইন কিন্তু সমস্ত ইউএস এর রাজ্যগুলোতে ভ্যালিড না। কিছু কিছু রাজ্য হচ্ছে তার নিজেদের মতো, আবার কোনো ওখানে কোনো সাবজেক্টের কনসেপ্ট নেই, নিজের নিজের হচ্ছে তোমার রাজ্যের আইন বানাতে পারবে। এগুলো হচ্ছে এক একটা হচ্ছে ফেডারেশন। ঠিক আছে, ইউনিয়ন অফ স্টেট মানে কি, প্রত্যেকটা আমাদের দেশের রাজ্যগুলো এই ইন্ডিয়ার মধ্যে হচ্ছে কনক্লুডেড। তার মানে কি, এরা হচ্ছে কি, এরা হচ্ছে যে ইন্ডিয়াতে যে আইন বানানো হবে, ধরো একটা খুন করলে ফাঁসির সাজা, সেটা প্রত্যেকটা রাজ্যের নাগরিক বা প্রত্যেকটা রাজ্যের মানতে বাধ্য। তা বলে কি নিজেদের কোনো রাজ্য নেই না। এখানে এখানে যে ধরো কর্ণাটকে হচ্ছে ভাষা, যে ভাষায় শিক্ষা হবে, অবশ্যই পশ্চিমবঙ্গে সেই ভাষায় শিক্ষাদান হবে না, তার জন্য কাউকে স্পেশাল প্রভিন্স দিতে, সরি, স্পেশাল প্রেফারেন্স দিতে হলে স্পেশাল প্রেফারেন্স দিতে হবে। ডোমিনিয়ন অফ স্টেটস হচ্ছে তোমার কোনো কারোর আন্ডারে থাকা, যেমন ধরো ব্রিটিশ ছিল, ব্রিটিশরা বলেছিল তোমরা হচ্ছে ইন্ডিয়া থাকবে আমাদের ডোমিনিয়ন অফ স্টেট, মানে আমরা শাসন করব না কিন্তু আমাদের আন্ডারে থাকতে হবে, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ কনসেপ্ট। আর কোয়াসি ফেডারেশন মানে হচ্ছে সেখানে অলমোস্ট হচ্ছে স্টেটেরই কন্ট্রোল থাকবে, ইউনিয়ন বা আমাদের হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকবে না। সেটা তো নয়, আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরই হচ্ছে কন্ট্রোল বেশি থাকে, স্টেটের কন্ট্রোল মোরাললেস হচ্ছে কম থাকে। হলো? আচ্ছা দেখো, এইবার হচ্ছে তোমার প্রসিডিওর এস্টাবলিশড বাই ল কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে জাপান থেকে। আচ্ছা, জিনিসটা একটু বলে দিই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আমাদের দেশে হচ্ছে একটা ধরো আইন তৈরি করা হয়, তাকে বলা হয় প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। আর একটা কনসেপ্ট হচ্ছে ডিউ প্রসেস অফ ল। মানে কি, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল মানে হচ্ছে ধরো একটা কোনো আইন তোমার তৈরি করা হলো, তো ধরো তুমি একটা কিছু ভুলভাল কাজ করেছো যার জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো। ঠিক আছে, সেটা কোনো একটা আইন দিয়ে, ধরো সিআরপিসির সেকশন 302 দিয়ে তোমাকে হচ্ছে ধরা হলো। কোর্ট দেখবে কি, তোমাকে ধরার যে আইনটা আছে, যেভাবে প্রসেস বলা আছে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, মানে আইনে যেভাবে ধরার কথা বলা আছে সেই প্রসেসটা ঠিক, তাই জন্য তোমাকে অ্যারেস্ট করেছে, তোমায় কোনো বেল দেবে না।
এইটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে জাপানের। আর ডিউ প্রসেস অফ ল কোথাকার? ডিউ প্রসেস অফ ল হচ্ছে ইউএস এর কনসেপ্ট। সেখানে কি বলা হয় যে ঠিক আছে তোমাকে ধরা হলো, কিন্তু এই যে লটা, এই লটা কি আদতেও হচ্ছে আরবিটারি নয় তো, মানে যা খুশি তাই করার অধিকার দেয় না তো। তাহলে হচ্ছে তোমার কনসেপ্টটা আসবে হচ্ছে যদি না হয়, যদি ভুল হয় তাহলে তোমাকে অ্যারেস্টটা হচ্ছে ইল্লিগাল ঘোষণা করে দেবে। এইটাকে বলা হয় হচ্ছে ডিউ প্রসেস অফ ল। এগুলো যখন প্রত্যেকটা হচ্ছে আর্টিকেল 13 বোঝাবো, তখন হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, ডিউ প্রসেস অফ ল, তারপর হচ্ছে শ্যাডো ল, তারপর হচ্ছে তোমার কি কেস, প্রত্যেকটা কেস ধরে ধরে বোঝাবো। আচ্ছা, হু ওয়াজ দ্য চেয়ারম্যান? চেয়ারম্যান কে ছিল? ডক্টর হচ্ছে বি আর আম্বেদকর বললাম। আর প্রেসিডেন্ট ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। আচ্ছা, হুইচ ইজ নট দ্য ফিচার অফ দ্য কনস্টিটিউশন? কি আমাদের কনস্টিটিউশনে কি ডেমোক্রেটিক? হ্যাঁ, আমরা ডেমোক্রেটিক পলিসিতে হয়। আর তোমার হচ্ছে রিপাবলিক? হ্যাঁ, আমাদের হচ্ছে রিপাবলিক। মানে কি তোমার হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা এমন নয় যে যে হয়েছে সেই চিরকাল হচ্ছে প্রধানমন্ত্রী থেকে যাবে, তা নয়, আবার ভোটে নির্বাচিত হয় তারপর হয়। ফেডারেল মানে কি? ফেডারেল স্টেট মানে হচ্ছে যে প্রত্যেকটা স্টেটের নিজস্ব আলাদা আলাদা, তারা হচ্ছে ভারতবর্ষের মধ্যে থাকলেও তাদের বিশেষ কিছু আইন আছে, এটা হচ্ছে ফেডারেল স্টেট। প্রেসিডেন্সিয়াল না, আমাদের দেশে প্রেসিডেন্টের পাওয়ার নেই, আমাদের দেশে হচ্ছে পিএম এর সমস্ত পাওয়ার, তাই এটা হচ্ছে তোমার প্রেসিডেন্সিয়াল হলো। প্রেসিডেন্সিয়াল কি সমস্ত তার নামে এক্সিকিউটিভ অর্ডার গুলো হয়, বাট সমস্ত অর্ডার থ্রু যায় হচ্ছে পিএমও অফিস। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্ড হচ্ছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট কোথা হয়েছিল কি বললাম? 42nd সোশ্যালিস্ট, সেকুলার আর হচ্ছে তোমার ইন্টিগ্রিটি, এই তিনটে টার্ম হচ্ছে অ্যাড করা হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সোল বলা হয় হচ্ছে তোমার কাকে বলা হয় হচ্ছে সোল? সোল বলা হয় হচ্ছে প্রিয়াম্বেল। এখানে অনেকে গুলিয়ে ফেলে। সোল বলা হয়, যারা আগে থেকে একটু পড়েছো জিনিসটা, সোল বলা হয় হচ্ছে প্রিয়াম্বেল। আর ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আর্টিকেল 32 কে বলা হয় হচ্ছে হার্ট এন্ড সোল। আচ্ছা, যারা জানো না একটু বলে দিই, সোল কেন বলা হয় প্রিয়াম্বেল কে? এই প্রিএমবেল এর মধ্যেই আমাদের যে কনস্টিটিউশনের ফোর ফাদাররা আছে, তারা আর কি তোমার জিনিসগুলো বলে দিয়েছিলেন যে আমাদের আগামীতে কনস্টিটিউশন যে আমরা তৈরি করব, তাতে কি ধারণাটা থাকবে বা তার মানে কি বেসিসের উপর তৈরি করা হবে, তাই জন্য তার বলা হয় আত্মা বলা হয় হচ্ছে প্রিএমবেল কে। আচ্ছা, তোমার হচ্ছে যে হার্ট এন্ড সোল কেন বললাম আর্টিকেল 32? আর্টিকেল 32 যখন বলবো তখন বুঝতে পারবে, তার আগে একটু বেসিক বলে দিই। 32 তে বলা আছে হচ্ছে তোমার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। মানে কি, তোমার যদি কনস্টিটিউশনে তোমার যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তুমি আর্টিকেল 32 এর মাধ্যমে কোনো হচ্ছে তুমি জুডিশিয়াল অথরিটির কাছে যেতে পারবে। ওই জন্য সেটাকে বলা হয় হচ্ছে হার্ট এন্ড সোল। ঠিক আছে। আচ্ছা, ইউনিটি এন্ড হচ্ছে ইন্টিগ্রিটি অফ দ্য নেশন কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে তোমার প্রিএমবেল। প্রিএমবেল এর লাস্টে দেখবা লেখা আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, হ্যাঁ এইসব, এন্ড টু কন্টেইন দ্য এন্ড টু মেইনটেইন দ্য ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। ঠিক আছে, এটা হচ্ছে প্রিএমবেল এর ক্ষেত্রে তোমার হচ্ছে বলা আছে। হলো, প্রথম অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয় কি 1951। 1951 এ তোমার পাস করা হয় হচ্ছে প্রথম অ্যামেন্ডমেন্ট বিল। মানে কি অ্যামেন্ডমেন্ট? মানে কি, ধরো যদি কোন একটা সংবিধানে প্রচুর আইন করা আছে, তারপরেও যদি এক্সট্রা আইন আইন করে বা সংবিধানে কোনো এক্সিস্টিং ল গুলোকে একটু যদি চেঞ্জ করা বা মডিফিকেশন করার দরকার হয়, তখন যে প্রসেসটা হয় তাকে বলা হয় হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্রসেস। প্রথম অ্যামেন্ডমেন্ট প্রসেস করা হয়েছিল 1951 সালে। হলো, তারপরে দেখো। আচ্ছা, when was the when was the constitution of India enacted by constitution? প্রথম সংবিধান হচ্ছে তোমার লাগু করে দেওয়া হয়েছিল 26শে নভেম্বর 1949। মানে তোমার হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এরা করে দিয়েছিল, কিন্তু কনস্টিটিউশন আমাদের সমস্ত পাওয়ারে আসে হচ্ছে 26শে জানুয়ারি হচ্ছে 1950। হলো, অপশন হচ্ছে এটা বি। আচ্ছা, প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম সেশন হয়েছিল নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে হয়েছিল। ঠিক আছে, প্রথম সেশনটা হয়েছিল তোমার, ডেটটা লিখে রাখো, 9th ডিসেম্বর 1946। এখানে লেখা আছে, বাট কেউ যদি নোট করছো তো লিখে নাও। কোনটা হচ্ছে আমাদের ইয়েতে তোমার হচ্ছে অ্যাড করা নেই। ঠিক আছে, এখানে অ্যাড করা নেই আমাদের প্রিএমবেলে, বলা নেই হচ্ছে সভারেন, বলা আছে সোশ্যালিস্ট, বলা আছে ডেমোক্রেটিক, বলা আছে, কিন্তু প্রিএমবেলে অ্যাজ সাচ ফেডারাল কথাটা বলা নেই, কিন্তু সেন্স আছে আমাদের ফেডারাল। যেহেতু বলেছে কোনটা প্রিএমবেলে অ্যাড করা নেই, তাই হচ্ছে বলা হবে হচ্ছে যে ফেডারাল। হলো, আচ্ছা, আমাদের কতগুলো শিডিউল আছে? কতগুলো শিডিউল? শিডিউল আছে হচ্ছে তোমার 12খানা হচ্ছে শিডিউল আছে। শিডিউল মানে কি, প্রত্যেকটার হচ্ছে ধরো 395 খানার উপরে আর্টিকেল আছে। এবার তো একটা কোনো বিষয় খুঁজতে হলে তো প্রত্যেকবার 395 খানা আর্টিকেল খুঁজতে বসবে না,
কিছু কিছু করে গোছ 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 করা আছে, এই এই পার্টে বলা আছে এই জিনিস, এই পার্টে বলা আছে এই জিনিস, তাহলে এই জিনিসটা দরকার, তাহলে এই পার্টটা খোল, তাহলে এই পার্টের হচ্ছে এবার আর্টিকেল গুলো দেখ যে কোনটা কি কি বলা আছে, যে গোছগুলোকে বলা হয় হচ্ছে শিডিউল। আচ্ছা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে পাস হয়েছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এটা স্ট্যাটিক পার্ট, এটা পাস হয়েছিল তোমার হচ্ছে 18ই জুলাই হলো। আচ্ছা, লিবার্টি আর ফ্র্যাটার্নিটি কি বলেছি, সবকিছু হচ্ছে ফ্রান্স রেভলিউশন থেকে, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, তাহলে অপশন হবে হচ্ছে ফ্রান্স। আচ্ছা, প্রথম বলা হয় হচ্ছে যে এই যে নেতা মন্ত্রীরা শপথ নেবে সেটা কোন শিডিউলে বলা আছে, শিডিউল মুখস্থ করার ট্রিক্স আছে, যখন শেষ হয়ে যায়, যখন পড়াবো পলিটিটা পুরো, তখন হচ্ছে শিখিয়ে সেটা বলা আছে তোমার হচ্ছে থার্ড শিডিউলে, তোমার হচ্ছে বলা আছে প্রথম শিডিউলে ইয়ে বলা আছে ইউনিয়ন এন্ড হচ্ছে স্টেট সম্বন্ধে বলা আছে, সেকেন্ড ফোর্থ শিডিউলে যেমন বলা আছে তোমার হচ্ছে যে কোন রাজ্যে কতগুলো রাজ্যসভার সিট থাকে, এরকম জিনিসগুলো বলা আছে। আচ্ছা, প্রথম টেম্পোরারি প্রেসিডেন্ট কাকে বানানো হয়েছিল, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে প্রথম দিন হচ্ছে ভোট হয়নি কাকে প্রেসিডেন্ট করবে, তাই জন্য সচ্চিদানন্দ সিনহা ছিলেন সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার, তাই জন্য ওনাকে ইয়ে করা হয়, পরবর্তী থেকে ওনাকে হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদকে তোমার হচ্ছে প্রেসিডেন্ট করে দেওয়া হয়। আচ্ছা, সোশ্যালিস্ট আর সেকুলার একটু আগে বললাম, 1976 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইন্দিরা গান্ধী তখন হচ্ছে তোমার প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, আর্টিকেল 5 কি বলে, আর্টিকেল 5 বলে হচ্ছে তোমার সিটিজেনশিপে দেখো 1 থেকে 4 হচ্ছে ভারতের রাজ্য রাষ্ট্র সম্পর্কে বলা আছে, 5 থেকে 11 বলা আছে সিটিজেনশিপ, 12 থেকে 35 বলা আছে হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস, আর 36 থেকে 51 বলা আছে হচ্ছে তোমার ডিপিএসপি সম্বন্ধে। আপাতত 1 থেকে 50 পর্যন্ত আর্টিকেল মুখস্থ করো, তাহলেই হবে, পরবর্তীতে কিছু স্পেসিফিক আর্টিকেল গুলো পড়লেই হচ্ছে। আচ্ছা, কখন ভারতবর্ষের প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট পাস করা হয়েছিল? 1955 সালে। এই যে তোমার চিনার্সি বলতে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে না, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে হচ্ছে যে বাই হচ্ছে যে রেজিস্ট্রেশনের কিছু পার্টকে হচ্ছে তোমার চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, সিটিজেনশিপ আমাদের ভারতবর্ষে কি সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে। আচ্ছা, সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে নিশ্চয়ই সিঙ্গেল বোঝে, তার মানে দুটো হয়, একটা হচ্ছে ডাবল আর একটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ। ডুয়েল ডাবলের কনসেপ্ট কি, ধরো যেমন অমর্ত্য সেন, তিনি হচ্ছে ভারতবর্ষের তো জন্মগতভাবে নাগরিক, কিন্তু উনি হচ্ছে যেহেতু এত শিক্ষিত, বিভিন্ন জায়গায় গবেষণা করেছেন, উনি আমেরিকা আর হচ্ছে তোমার হচ্ছে আমেরিকা, ইউএসএ, ইউকে, ইনি উনি হচ্ছে নাগরিকত্ব পেয়েছেন। যেমন ধরো আমরা পেলেকে দিয়েছি, পেলে হচ্ছে ব্রাজিলের নাগরিক, বাট হচ্ছে ওনাকে আমরা হচ্ছে ভারতবর্ষের নাগরিকত্বও দিয়েছি, উনি হচ্ছে এটাকে বলা হয় ডবল সিটিজেনশিপ। ডুয়েল সিটিজেনশিপ কনসেপ্টটা মেইনলি হচ্ছে ইউএসএ তে, মানে ইউএসএ দুটো হয়, একটা হচ্ছে গ্রিন কার্ড, সমস্ত তোমার ইউএসএ নাগরিক, আর ওই যে কতগুলো বললাম রাজ্য বললাম, ক্যালিফোর্নিয়া, বুফন, তারপর হচ্ছে তোমার বিভিন্ন হচ্ছে যে সান ফ্রান্সিসকো, এই যে বিভিন্ন প্রত্যেকটা স্টেটের হচ্ছে একটা করে সিটিজেনশিপ কার্ড, এটাকেই বলা হয় হচ্ছে তোমার ডুয়াল সিটিজেনশিপ হলো। আচ্ছা, প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটু আগে পড়ালাম, 9th ডিসেম্বর 1946 এ ফার্স্ট হচ্ছে মিটিং হয়েছিল, দেখো। তারপরে কি এইট শিডিউলে বলা আছে হচ্ছে তোমার, এইট শিডিউলে বলা আছে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, কটা ল্যাঙ্গুয়েজ আছে? 22টা ল্যাঙ্গুয়েজ হলো। আমাদের সবকটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের কোনো দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, হলো হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে। আচ্ছা, the state was recognized 1956, প্রথম রিকগনাইজ করা হয়েছিল হচ্ছে তোমার লিঙ্গুইস্টিক এন্ড হচ্ছে কালচারাল ইউনিফর্মিটি, প্রথম যেটা দেশ স্টেটকে করা হয়, প্রথম স্টেট যেটা হয় সেটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে, সেটা হয়েছিল তোমার অন্ধ্রপ্রদেশ হলো। হোয়াট ইজ দ্য কন্ডিশনস অফ দ্য, আমাদের কি আমাদের দেশে হচ্ছে তোমার যখন তোমার হচ্ছে করাবো সিটিজেনশিপ তিনটে ভাবে করা যায়, একটা হচ্ছে তোমার হচ্ছে তুমি যদি জন্মাও সেখানে বাই বার্থ, দুটো হয়, বাই বার্থ, বাই হচ্ছে ন্যাচারালাইজেশন রেজিস্ট্রেশন, আর হচ্ছে তোমার ডিসেন্ট, তোমার বাবা মা ভারতীয় তাই তুমি তাদের ছেলে হয়ে জন্মেছো, তুমি ভারতীয়, ঠিক আছে। কিন্তু কোনো হচ্ছে আরেকটা হচ্ছে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, যেমন হচ্ছে ধরো হচ্ছে আসাম তো, সরি, তোমার কি বলে জানো, আসাম তো ভারতবর্ষ প্রথমে ছিল না, আসাম এমন একটা রাজ্য যেটা হচ্ছে তোমার মানে ইংরেজরাও জয় করতে পারেনি, আবার হচ্ছে তোমার মোগলরাও জয় করতে পারেনি, 17 বার অহোম কিংডমের সাথে লড়াই হয়েছিল কিন্তু কেউ জয় করতে পারেনি, ঠিক আছে।
তা আসাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, মানে তোমার চুক্তির মাধ্যমে ভারতবর্ষে যুক্ত হয়ে গেছিল, ঠিক আছে। তার মানে কি তখন তুমি প্রথম ছিল আসামের নাগরিক, তারপরে তুমি হয়ে গেলে হচ্ছে ভারতবর্ষের নাগরিক, ঠিক আছে। এটাকে বলা হয় ইনকর্পোরেশন অফ টেরিটরি। এখানে চারটে দেওয়া আছে, আরো একটা পয়েন্ট আছে লেখাবো ফোন বলে দেবো, ঠিক আছে। কিন্তু কোনো প্রপার্টি কিনলে তুমি ইয়ে হয়ে গেলে সেটা হয় না, হলো। আচ্ছা কি কোশ্চেন বাদ গেল দেখি। ফ্রম হোয়ার দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ থেকে, তাহলে আমরা কি কি জানলাম দেখো, সোর্স গুলো পড়তে পড়তে জানাবে। দেখো প্রিএমবেল আমরা জানলাম নেওয়া হয়েছে মানে কনসেপ্ট ইউএসএ থেকে, ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আর হচ্ছে তোমার আমরা কি বললাম, আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি কোথা থেকে নেওয়া হয়েছে, সোভিয়েত রাশিয়া, হলো এই জিনিসগুলো। আচ্ছা ড্রাফটিং কমিটি মানে কনস্টিটিউশনাল কমিটি মেইন চেয়ারম্যান কে ছিলেন, সব চেয়ারম্যান ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, বোঝা গেল। মানে একটু জল দাও তো, হ্যাঁ দাঁড়াও দুটো মিনিট জল খেয়ে নিচ্ছি। এই দেখো পরের কোশ্চেনটা আগেরটা লেখালাম যেটা, দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই কোথা থেকে নেওয়া হয়েছিল, ইউএস থেকে। ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছিল তোমার ফ্রেঞ্চ থেকে। আচ্ছা কি বলেছে, দ্য 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 8 শিডিউল রেজিং দ্য টোটাল, এই যে বড়ো দিকটা সেই লেখালাম না নিচে দিয়ে, বড়ো ডোগরি মৈথালি সান্থালি দি কটা হলো তোমার 22টা ল্যাঙ্গুয়েজ হলো। আচ্ছা দ্য প্রিএমবেল কনস্টিটিউশন, এই যে সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি, এই দেখো ইন্টিগ্রিটি দিয়ে কোশ্চেন দিয়েছে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়, বি আর আম্বেদকর, কারণ বি আর আম্বেদকরের সমস্ত হচ্ছে কনসেপ্ট গুলো এনেছে। গোয়া হচ্ছে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও গোয়ার মধ্যে পর্তুগিজরা ছিল, ঠিক আছে। এবার হচ্ছে যখন হচ্ছে কি হয় আমাদের, মানে এখানে একটু একটা ছোট্ট ঘটনা বলে দিই। আমাদের ভারতবর্ষে ইয়ে হওয়ার পর তিনটে রাজ্য, মানে রাজ্যগুলোকে অপশন দেওয়া হয়েছিল, আয়দার তোমরা হচ্ছে নিজেরা ফ্রি হয়ে যাও, আয়দার পাকিস্তানে ইনক্লুড হয়ে যাও, অথবা হচ্ছে ইন্ডিয়াতে ঢুকে যাও। এবারে হচ্ছে যে রাজস্থানের জুনাগড়, হায়দ্রাবাদ, আর হচ্ছে তোমার জম্মু কাশ্মীর, এরা হচ্ছে তোমার যুক্ত হতে চায়নি। তা রাজস্থান যদি না হতো, ওরা যদি পাকিস্তান বর্ডারে চলে মানে পাকিস্তানে বা আলাদা থাকতো, তাহলে প্রবলেম হতো। ওই রাজস্থানে ওই জন্য তোমার হচ্ছে ভোটিং করা হয়, তখন ওখানকার জনগণ বলে হচ্ছে তোমার কি বলে যেন, তোমার ওই যে না আমরা ইয়ের সাথে থাকবো, তোমরা হচ্ছে ভারতবর্ষে থাকবো। হায়দ্রাবাদে অপারেশন পোলো করে তোমার হচ্ছে রাজেন্দ্র এইটা তোমার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে সেনাবাহিনী পাঠান, অপারেশন পোলোর মাধ্যমে সেটাকে হচ্ছে দখল করে নেওয়া হয়। দখল করা মানে কি, ওখানকার হচ্ছে তোমার তোমার হচ্ছে কি বলে জানো, ওখানকার হচ্ছে তোমার মানুষজন আর কি চাইছিল, কিন্তু তোমার হচ্ছে চার্জ দেবো, তোমার হচ্ছে ওটা হচ্ছে ছিল। আর কাশ্মীরের ক্ষেত্রে হচ্ছে, কাশ্মীরে হচ্ছে আরেক সমস্যা ছিল, কাশ্মীরের ক্ষেত্রে কাশ্মীরের বেশিরভাগ লোক মুসলিম, কিন্তু ওখানকার মানে কোনো ইয়ে না, এটা ফ্যাক্ট বলছি। আর ওনার রাজা ছিল হচ্ছে হিন্দু হরি সিং। হরি সিং এর হচ্ছে, হরি সিং হচ্ছে নিজে আর কি, মানে হরি সিং নাকি একদিন যেদিন আর কি মিটিং হওয়ার কথা ছিল, উনি অজুহাত দেখিয়ে বলেন যে আমি যাবো না, আমার শরীর খারাপ। তা ওনাকে তখন বলা হয় যে না, উনি তখন ইন্ডিপেন্ডেন্ট থাকতে চেয়েছিলেন। তা তখন বলা হয় যে ঠিক আছে আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, কিন্তু কিছু শর্তের মাধ্যমে। ওই জন্য তখন আর্টিকেল 370 বলা হয়, যে বলছে ঠিক আছে আপনাকে তিনটে শর্ত ছাড়া বিদেশ নীতি, তারপর হচ্ছে বৈদেশিক আক্রমণ, আর হচ্ছে মুদ্রা, এই মুদ্রা ব্যবস্থা, আর হচ্ছে যে ইন্টারনাল তোমার হচ্ছে ডিস্টার্ব, মানে কোনো অসুবিধা হলে সেই ক্ষেত্রে কন্ট্রোল থাকবে ইন্ডিয়ার সাথে, বাকি হচ্ছে আপনারা হচ্ছে ইয়ের সাথে আপনারা হচ্ছে নিজেরা হচ্ছে ওয়ান টাইপ অফ ইন্ডিপেন্ডেন্ট দেশের মতো থাকবে। ওই জন্য একটা টাইমে হচ্ছে জম্মু কাশ্মীরে হচ্ছে তোমার ভারতবর্ষের দুজন প্রধানমন্ত্রী ছিল, একটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর একটা জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী। পরবর্তীতে সেটা কনস্টিটিউশনাল অর্ডার চেঞ্জ করে ওটাকে গভর্নর আর হচ্ছে তোমার মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু একটা টাইম পর্যন্ত ছিল। আচ্ছা গোয়া, এরপরে হচ্ছে যে কি 1987 সাল পর্যন্ত গোয়াতে হচ্ছে পর্তুগিজরা কিছু ছিল। আর গোয়া যখন দখল করতে হয় ভারতীয় সেনাবাহিনী, এখানে একটা টুইস্ট হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এক ধাপ করে এগোয়, আর গোয়ার হচ্ছে এক একজন করে পর্তুগিজ অফিসার ওখান থেকে পালায়, ঠিক আছে। এইটাই করতে করতে 1987 সালে পুরো ভারতবর্ষে গোয়া হচ্ছে, ভারতবর্ষ হচ্ছে ইনক্লুডেড হলো। আচ্ছা হুইচ অফ দা, কি বলছিলাম কোন ইয়েতে তোমার হচ্ছে কমেন্সমেন্ট আছে, সিটিজেনশিপ বলা আছে হচ্ছে পার্ট 2 তে, ঠিক আছে। আচ্ছা
দেখো, তারপরে কোশ্চেন, চুজ দা কারেক্ট অ্যান্সার, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি তোমার হচ্ছে কতদিন নিয়েছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি হচ্ছে এবার সংবিধান সভা 1946 সালে তোমার হচ্ছে বলেছিল যে এটা কনস্টিটিউশনটা করতে কতদিন নিয়েছিল, হিসাব মতো এরা এক্স্যাক্টলি নিয়েছিল হচ্ছে 2 years 11 months and 12 days টু অ্যাবাউট 2 years, তার মানে এরা নিয়েছিল হচ্ছে অ্যাবাউট 2 years, মানে 1 বছরের থেকে কিছু বেশি, তার মানে এই অপশন হবে না, এই অপশন হবে না, অ্যাবাউট 3 years মানে 2 বছর 11 মাস 12 দিন, মানে অলমোস্ট 3 বছরের কাছাকাছি, তাই অলমোস্ট হচ্ছে 3 years হবে। ফাদার অফ লোকসভা কাকে বলা হয়, ফাদার অফ লোকসভা বলা হয় জিবি মালভাঙ্করকে। জিবি মালভাঙ্করের ফুল ফর্ম হচ্ছে যে গণেশ বাসুদেব মালভাঙ্কর, উনি ছিলেন হচ্ছে আমাদের যে প্রথম লোকসভা হয়েছিল তার হচ্ছে উনি স্পিকার ছিলেন, স্পিকারই হচ্ছে তোমার হচ্ছে পুরো লোকসভাকে কন্ট্রোল করে, তো তাই তোমার বলা হয় হচ্ছে উনি হচ্ছে ফাদার অফ হচ্ছে লোকসভা। খালি মুখস্থ করো না, জিনিসগুলো একটু জেনে নাও, তাহলেই হচ্ছে তোমার। আচ্ছা, সিকিম কবে হচ্ছে তোমার ফুল ফ্লেজ স্টেট হয়, সিকিম ভারতবর্ষে ফুল ফ্লেজ স্টেট হয় হচ্ছে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এর গল্প আছে, এখন গল্প বলতে গেলে প্রচুর সময় লাগবে, ইয়েতে তোমার হচ্ছে ইয়ে জিনিসগুলো হচ্ছে সিকিমে কি করে হয় কেউ জানো, সিকিমের গল্প আছে এখানে, এখানে আমেরিকা এই যে এখন ট্যারিফ নিয়ে এত চলছে, তো তাই জন্যই বললাম এই গল্পটা কেউ জানো কি। সিকিমের সাথে হচ্ছে আমেরিকার সিএ এর একটা গল্প আছে, সিআই, সিআই, ঠিক আছে, কেউ জানো আমেরিকার এই তোমার হচ্ছে সিকিমে কি ঘটনা ঘটেছিল? শুনেছি স্যার। ও আচ্ছা, শুনেছো তো, আচ্ছা তাহলে আর বললাম না। আচ্ছা, ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট নেওয়া হয়েছে তোমার কোথা থেকে, একটু আগে বললাম যে ইউএসএ তোমার ইউকে থেকে নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ, আর একটু আগে বলে দিলাম ডুয়েল আর ডবল সিটিজেনশিপের কি কনসেপ্ট। আচ্ছা, মানে স্যার, বলছি, ওই যে ওই কি বলে একজন সিআইএর এজেন্ট বিয়ে করেছিল রাজাকে, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ গল্পটা? হ্যাঁ হ্যাঁ, ওটা গল্প না, ওটা সত্যি ঘটনা। আচ্ছা। সি এজেন্ট বিয়ে করেনি, রাজাকে বিয়ে করে আলাদা ইয়ে করতে চেয়েছিল, তো তখন হ্যাঁ, আলাদা করতে। তখন ভারতবর্ষের ইন্টেলিজেন্সের অফিসার গিয়ে ওখানকার জনগণকে আস্তে আস্তে খেপিয়ে দেয়, দিয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে, দিয়ে বউ ছেড়ে চলে যায়, দিয়ে তখন সিকিম হচ্ছে ভারতবর্ষের, এটাই কথা। আচ্ছা, প্রথম হচ্ছে কনস্টিটিউশন অ্যাডাপ্ট করা হয় কবে, ওই যে বললাম কনস্টিটিউশন এজেন্টে অ্যাডাপ্ট করা হচ্ছে 26শে নভেম্বর 1949 হলো। আচ্ছা, আমাদের হচ্ছে এটা সবাই জানো, হুইচ ইজ দ্য লংগেস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, লংগেস্ট রিটেন কনস্টিটিউশন হচ্ছে ভারতবর্ষের হচ্ছে সবচেয়ে বৃহৎ হচ্ছে কনস্টিটিউশন, ঠিক আছে। ইউকে তে কিন্তু অ্যাজ সাচ কোনো কনস্টিটিউশনের বই নেই, ওখানে কিন্তু সবকিছু কনভেনশন মাপা হয়, আর সবকিছু কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে দিয়ে হচ্ছে পাস করা হয়, ঠিক আছে। তোমার হচ্ছে কি আচ্ছা, আমাদের এটা কি লেখা আছে দেখো, আমরা এই মাঝে মাঝে বিতর্ক চলে তো যে আমরা আমরা হিন্দুস্তান ভারত এই সেই, আমাদের সংবিধানে কোথাও সব হিন্দুস্তান এই আজাদ হিন্দ এসব কিছু লেখা নেই, আমাদের সংবিধানে একটা খালি টার্ম লেখা আছে, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে। কেউ যদি হিন্দুস্তান হিন্দুস্তান বলে, কোনো আমাদের সংবিধান অনুযায়ী একটাই কথা বলা আছে, ইন্ডিয়া আর হচ্ছে ভারত। অনেক সময় বিতর্ক হয়েছিল না যে তোমার হচ্ছে চিফ মিনিস্টার অফ তোমার হচ্ছে সরি হোম মিনিস্টার অফ ভারত, ইয়েতে ওটা লেখাটা কোনো ভুল নাই, ওটা বরঞ্চ ওটা সংবিধানে কি লেখা, কেউ ইন্ডিয়া বলতে পারে কেউ ভারত বলতে পারে, তার সাথে কোনো ইয়ে নেই, হলো। আচ্ছা, for the first time it is state এপারাজে amendment to clear that the state in clause a to e article 3 কোন ইয়েতে প্রথম করা হয়েছিল, এটা হচ্ছে তোমার 18তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1866 সালে। এটা হচ্ছে তোমার কিছুই না, এটা হচ্ছে তোমার আমাদের যখন ভেরিবারি ইউনিয়ন কেসের রিলেটেড যখন পড়াবো তখন বুঝতে পারবে, তখন হচ্ছে এই একটা পার্টিকুলার ক্লজ কে ইনক্লুড করা হয়। আচ্ছা, which article describe a person voluntarily acknowledging citizenship shall not be a citizen, আচ্ছা কি করা হলো, এই যে তোমার হচ্ছে আমরা কি বললাম যে আমাদের সংবিধানে হচ্ছে কি পাঁচটা ভাবে হচ্ছে তোমার, তো হচ্ছে তোমার কি বলে আমরা হচ্ছে যে সিটিজেনশিপ পেতে পারি, তোমার হচ্ছে কিন্তু আমরা যে সিটিজেনশিপ হারিয়ে যেতে পারে সেটার হচ্ছে তিনটে প্রসেস আছে, ঠিক আছে। কি কি সেই তিনটে প্রসেস হচ্ছে যে তোমার হচ্ছে কেউ যদি টার্মিনেশন, ডিপ্রাইভেশন, আর একটা হচ্ছে ভলেন্টারি অ্যাক্সেস, মানে তুমি হচ্ছে যে তোমাকে হচ্ছে তুমি ধরো এমন কোন সন্ত্রাসবাদী কাজের সাথে তোমার হচ্ছে ইয়ে করে দিলে, তুমি কি বলে জানো, তোমার হচ্ছে তুমি পাকিস্তান চলে গেলে, অবশ্যই তখন তোমার তখন হচ্ছে সিটিএনসি হচ্ছে তোমার হচ্ছে ইয়ে করে দেবে,
কি বলে যেন ত্যাগ তোমার হচ্ছে অবশ্যই ভারতের বর্ষের নাগরিক করবে না, ছাঁটাই করে দেবে। আচ্ছা, তারপরে কি ভলেন্টারলি তোমার হচ্ছে অ্যাকোয়ার্ডিং সিটিজেনশিপ, মানে হচ্ছে ধরো তুমি এখানকার ছিলে, তুমি প্রচুর টাকা পয়সা মেরে টেরে তোমার হচ্ছে নীরব মোদীর মতো কেস করে তুমি চলে গেলে হচ্ছে ইউকে তে গিয়ে তুমি হচ্ছে ইউকে সিটিজেনশিপ, প্রচুর পয়সা দিলে ওখানে সিটিজেনশিপ পাওয়া যায়, ঠিক আছে, তুমি ইউকে তে গিয়ে হচ্ছে সিটিজেনশিপ নিয়ে নিলে, তাহলে তুমি সেখানে হচ্ছে অ্যাকোয়ার্ডিং একটা সিটিজেনশিপ করে নিলে। আরেকটা কি হয়, ধরো তুমি এখান থেকে চাকরি বাকরি করে তুমি ইউকে তে হচ্ছে ওয়ার্ক ভিসা পেয়েছিলে, এরকম ওয়ার্ক ভিসা এক্সটেন্ড করতে 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 অলমোস্ট 20 বছর হয়ে গেছে, এবার তা তুমি ওখানে ভিসা তোমার হচ্ছে যে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমার হচ্ছে তুমি তখন সেই সিটিজেনশিপটা পেয়ে গেলে, তখন তুমি হচ্ছে এই সিটিজেনশিপটা তোমার হচ্ছে রিনাউন্স করে দিলে। এই তিনটে প্রসেস বলা আছে হচ্ছে আমাদের আর্টিকেল 9, ঠিক আছে। আচ্ছা, কি বলে দিয়েছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য ফেডারেল স্কিম অফ ইউনিয়ন অফ স্টেট, কোথা থেকে নেওয়া হয়েছে, কানাডা। আচ্ছা, কানাডা থেকে কি নেওয়া হয়েছে একটা জিনিস বলে দিই, আমাদের কনস্টিটিউশনের যে ফেডারেল স্ট্রাকচার, মানে দেখবা মাঝে মাঝেই বলে না যে এই স্ট্রাকচার কনস্টিটিউশনের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্ট্রাকচার মানা হচ্ছে না। ফেডারেল স্ট্রাকচার মানা হচ্ছে না মানে কি, ফেডারেল স্ট্রাকচার মানে কি, ধরো হচ্ছে কোনো একটা বিভিন্ন যে স্বশাসিত সংস্থাগুলো আছে, ধরো ইলেকশন কমিশন বা ইউজিসি, যেগুলো বা ধরো তোমার হচ্ছে যে বিভিন্ন যে স্বশাসিত সংস্থাগুলো যারা নিজেদের তোমার হচ্ছে থাকে, তারা যখন একটা কোনো স্টেটের উপর কোনো একটা অর্ডার দেয়, সেই অর্ডারটা তারা হচ্ছে দিতে পারে, এবং হচ্ছে তাদের কাছে একটা নির্দিষ্ট পাওয়ার দেওয়া আছে যে তারা এই অর্ডার গুলো এক্সারসাইজ করতে পারে, কিন্তু কনভেনশন অনুযায়ী কি স্টেট সেই অর্ডার গুলো তোমার হচ্ছে কনভে করে মোরাললেস, কিন্তু তারা যখন মানে এক্সট্রা বাড়াবাড়ি করে সেই করার জন্য বাধ্য করে, না হলে চাপ দেয়, তখন যে জিনিসটা ব্যাহত হয় সেটা হয় হচ্ছে তোমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তার মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কি, কোনো একটা ধরো স্বশাসিত সংস্থা তোমার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের একটা জিনিস কাজ করতে বলছে, সেখানে প্রসেস লেখা আছে, তারা সেইভাবে কাজ করছে, সেই প্রসেসটাকে টপকে যখন সংস্থাটা কাজ করে, তখন হচ্ছে তোমার হচ্ছে সাংবিধানিক কাঠামো বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা হচ্ছে টপকে কাজ করে, এটাকেই বলা হয় হচ্ছে ফেডারেল স্ট্রাকচার নাম। এই ফেডারেল স্ট্রাকচারের কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে তোমার হচ্ছে কানাডা থেকে। বোঝা গেল? আচ্ছা, when the name of the state is changed, a new state is created, the constitution required to amend a parliament by simple majority. আচ্ছা, আর্টিকেল কি, আমাদের সংবিধানে কোনো কিছু যে অ্যামেন্ডমেন্ট বললাম তিনটে, তোমার হচ্ছে তিনটে, একটা হচ্ছে সিম্পল মেজরিটি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, ও সরি চারটে আমাদের মেজরিটি আছে, এই সরি চারটে মেজরিটি আছে, বইয়ে তিনটে লেখা থাকে বাট তিনটে নয় চারটে মেজরিটি আছে, একটা হচ্ছে সিম্পল মেজরিটি, একটা হচ্ছে তোমার স্পেশাল মেজরিটি, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি, আর একটা হচ্ছে সিম্পল স্পেশাল মেজরিটি উইথ দ্য রেটিফিকেশন অফ স্টেট। সিম্পল মেজরিটির ক্ষেত্রে কি, ধরো লোকসভা আর রাজ্যসভাতে তোমার হচ্ছে যা মেম্বার তার হাফের বেশি জন, তার পক্ষে হাফ প্লাস ওয়ান, ধরো এটাতে হচ্ছে 400 জন আছে, তার মানে লোকসভাতে 201টা ভোট পড়লো সেইটা, আর রাজ্যসভাতে ধরো সেদিন 150 জন ছিল, তাহলে এই যদি 76টা ভোট পড়লো, তাহলে এটা সিম্পল মেজরিটিতে পাস হয়ে গেল। স্পেশাল মেজরিটি কি, স্পেশাল মেজরিটিতে হচ্ছে এটা হাফ না, তখন হচ্ছে 2/3 মেম্বার হচ্ছে, তখন হচ্ছে তার ভোট করতে হবে 2/3 মেম্বার ক্রস ওয়ান, তার বেশি যখন ধরো 300 জন ছিল, তাহলে তোমার 201টা ভোট লাগবে, কিন্তু এই 2/3 মেম্বারটা যেন, যতজন মেম্বারের বসার ক্ষমতা 500 জন, তার যেন হাফের বেশি, মানে 250 জনের জন্য বেশি হতে পারে। এটা অ্যাবসলিউট মেজরিটি কি, অ্যাবসলিউট মেজরিটি খুব রেয়ার ইউজ করা হয়। অ্যাবসলিউট মেজরিটি হচ্ছে তোমার ধরো কোন হচ্ছে স্পিকার বা চেয়ারম্যানদের রিমুভ করার জন্য অ্যাবসলিউট মেজরিটি, মানে 500 জন 500 জনকে সহমত হতে হবে। আরেকটা কি বললাম, স্পেশাল মেজরিটি উইথ দ্য রেটিফিকেশন অফ স্টেট, মানে ধরো কোনো ট্যাক্সের কোনো স্পেশাল কিছু চেঞ্জ করতে হবে, তখন হচ্ছে এই স্পেশাল মেজরিটি উইথ দ্য রেটিফিকেশন অফ স্টেটের হচ্ছে কনসেপ্ট হচ্ছে ইউজ করে। এখানে কি, ধরো কোনো একটা আইন লোকসভা রাজ্যসভায় হচ্ছে পাস তো করতেই হবে, প্লাস তোমার বিভিন্ন যে যতগুলো তোমার হচ্ছে আমাদের রাজ্য বিধানসভাগুলোতে, তার হাফের বেশি রাজ্য বিধানসভাগুলোতে তোমার হচ্ছে পাস করাতে হবে। এটা দিয়ে আমাদের পাস করা হয়েছিল তোমার জিএসটি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি, দিল্লির হচ্ছে তোমার বলা আছে হচ্ছে দিল্লি সম্বন্ধে, ন্যাশনাল হচ্ছে দিল্লি হচ্ছে কনস্টিটিউট করে, মানে আমাদের দিল্লি ছিল হচ্ছে তোমার, আগে ছিল নর্মাল দিল্লি, তারপরে করা হয় হচ্ছে নিউ দিল্লি, তারপরে করা হয় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, মানে দিল্লি কিছু ক্ষমতা রাজ্যের হাতে, কিছু ক্ষমতা ওখানকার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, সেইটা চেঞ্জ করা হয় কবে, সেটা করা হয়েছিল 1969 সালে, তোমার হচ্ছে 1969তম সংবিধান সংশোধিত 1991 সালে। আচ্ছা বলো তো, 1991 সাল ভারতের তোমার ইকোনমিক্স এর জন্য কেন ইম্পর্টেন্ট, কি কি করা হয়েছিল? এলপিজি মডেল। হ্যাঁ, এলপিজি মডেল করা হয়েছিল।
হয়েছিল তার থেকেও বড় যেটা এলপিজি মডেল তো এফেক্ট করা হয়েছিল, কিন্তু এলপিজি মডেলটা এসেছিল এলপিজি মডেলটা এসেছিল তোমার হচ্ছে একটা কারণের জন্য, সেই কারণটাকে বলা হয় হচ্ছে তোমার বিওপি, মানে হচ্ছে তোমার ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টটা ইয়ে করার জন্য আমাদের হচ্ছে এলপিজি মডেল হচ্ছে নিয়ে আসা হয়েছিল, বুঝতে পারলে? ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি, এক কথায় অনেক জিনিস আছে, এইটুকুনি জেনে রাখো। ব্যালেন্স অফ পেমেন্ট মানে হচ্ছে, সাউন্ডটা খুব কম আসছে। হ্যাঁ, ব্যালেন্স অফ পেমেন্ট মানে হচ্ছে তোমার কি, আমাদের দেশে ধরো আমদানি রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা, সে বৈদেশিক মুদ্রার ভান্ডার শূন্য হয়ে গেছে, ঠিক আছে? সেইটা, 85 দিনের না কতদিনের ছিল? হ্যাঁ 85 দিনের না, ভারতবর্ষের কাছে হচ্ছে 18 দিনের খালি বৈদেশিক মুদ্রার ভান্ডার ছিল, ঠিক আছে? তো 68, হ্যাঁ। হ্যাঁ, তো ওই দিনের ওইটা নেয়ার জন্য তখন হচ্ছে তার দরজা হচ্ছে ভারতীয় ইয়ের কাছে খুলে দেয়। খুব বেসিক ভাবে একটা জিনিস বলছি, আগে কি ছিল 1991 সালের আগে, কোনো একটা ধরো হচ্ছে, খুব সহজ ভাবে বলছি, স্যামসাং ধরো আসলো, স্যামসাং কটা ফোন তৈরি করবে, কত দামে কি বিক্রি করবে, কত কি লাইসেন্স পাবে, এটা পুরো ঠিক করে দিত সরকার। কিন্তু কিছু ক্ষেত্র বাকি রেখে 1991 সালে মনমোহন সিং ঠিক করেন যে না, ওরা ওদের মতো মোবাইল তৈরি করবে, একটা জায়গায় 10টা মডেল তৈরি করবে, কে কিসে বেচবে না বেচবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, ওরা খালি আমাকে, আমরা একটা নির্দিষ্ট ট্যাক্স আছে, ট্যাক্স দেবে আমাকে, ইয়ে দেবে, ব্যাস, তাহলেই হচ্ছে আমার মিডিয়া। তাতে এটার ফলে কি হলো, বিভিন্ন কোম্পানি আসলো, প্রচুর পরিমাণে কাজের বাজার তৈরি হলো, বিদেশি মুদ্রা আসলো, এইটাকেই বলা হয় হচ্ছে এলপিজি মুদ্রা, বা হচ্ছে তোমার গ্লোবালাইজ। এলপিজি মানে কি, লিবারাইজেশন, লিবারাইজ করেছিল। প্রাইভেটাইজেশন মানে কি, কোনো কিছু কিছু আগে জিনিস হচ্ছে ধরো সেই মানে চায়ের ইয়ের থেকে, মানে চায়ের বাক্স থেকে চায়ের পাতা সবই, সেটাও হচ্ছে তোমার সরকার বানাচ্ছে। সরকার বললে আমার এসব খেয়ে দিয়ে কাজ নেই, আমি এসব কেন বানাতে যাবো, বাইরের কোম্পানি আসবে, তারা প্রোডাক্ট করবে, 10টা কোম্পানির মধ্যে যাদের যা মানুষের ভালো লাগবে সেই খাবে। আর গ্লোবালাইজেশন মানে কি, গ্লোবালাইজেশন মানে হচ্ছে ধরো আমাদের ধরো কোনো একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা ভারতবর্ষের মধ্যেই সব জিনিসগুলো হচ্ছে, আমার জিনিস যদি ভালো হয়, ধরো আমাদের ভারতবর্ষের কোনো একটা কোম্পানি স্পেশাল হচ্ছে ধরো তোমার পেনটা বা হচ্ছে পেনের শীষটা ভালো তৈরি করে, সেটা যদি কোনো মনে হয় বাইরের দেশের তোমার হচ্ছে কোনো ইউকে নেবে বা সংযুক্ত আরব আমির, সেই তারা নেবে। গ্লোবালাইজেশন সবার জন্য দরজা খুলে দেবো, এইটাকেই বলা হয় হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এখানে অনেক কিছু জিনিস আছে তোমার হচ্ছে ইনভেস্টমেন্ট, এই সেই আসল বেসিকটা জেনে রাখো, তাহলে তো পড়তে সুবিধা হবে। আচ্ছা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সে পড়ালাম একটু আগে, 18 জুলাই। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো কোথায় গেল, প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি বললাম, 9 ডিসেম্বর। কোশ্চেন অনেক বারবার হচ্ছে রিপিট আছে, ইচ্ছা করে এই রিপিট গুলোতে মানে একবারে ছেড়ে দেওয়া হয়নি, তাহলে রিপিট গুলো বারবার করলে মনে থাকবে। আচ্ছা, তোমার হচ্ছে কি বলেছে, কনস্টিটিউশন অ্যাডপ্ট করে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে অ্যাডপ্ট করে, কি বললাম 26শে নভেম্বর 1949 অ্যাডপ্ট করা হয়, আর ইফেক্ট হয় হচ্ছে তোমার 26শে জানুয়ারি 1950, ঠিক আছে? আচ্ছা, তোমার হচ্ছে কোন হচ্ছে যে ইউনিটারি থেকে ফেডারাল, ইউনিটারি থেকে ফেডারাল আমি কি বললাম, সবচেয়ে বেশি এফেক্ট করেছে 1935 সালের একটার মাধ্যমে, তাই অপশন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 হলো। আচ্ছা, আর কি বলেছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড বরোড দ্য প্রিএম্বল, প্রিএম্বলের কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে বললাম, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। দেখো, কনসেপ্ট নেওয়া হয়েছে ইউএসএ থেকে, ল্যাঙ্গুয়েজ বলেনি, কিন্তু ল্যাঙ্গুয়েজ বললে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ কনস্টিটিউশন, ঠিক আছে? আচ্ছা, from which country is the adopted fundamental duties, কি বললাম ইউএসএসআর, ঠিক অপশন দিলে আর্টসওয়াইল ইউএসএসআর মানে হচ্ছে পূর্বতন সোভিয়েত রাশিয়া, আর্টসওয়াইল মানে হলো। আচ্ছা দেখো, পরেরটা কি বলেছে, দ্য ব্রিটিশ কনসিডার দ্য ডিমান্ড অফ পার্টিশন আন্ডার, পার্টিশন করা হয়েছিল তোমার মাউন্ট ব্যাটেন প্ল্যান, এটা তো সবাই জানো, মাউন্ট ব্যাটেন বলে দিয়েছিলেন যে নিয়েতে তোমার হচ্ছে যে মাউন্ট ব্যাটেন ক্রিপস মিশন, ক্রিপস মিশন সিমলায়, সিমলা চুক্তির মাধ্যমে হয়েছে তোমার আমাদের কোনটা কোন টেরিটরি, ক্যাবিনেট মিশন, আর ক্যাবিনেট মিশন আর ক্রিপস মিশন হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্ল্যান হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এদিকে গেল প্রথম সেশন কত হয়েছিল, 9 ডিসেম্বর 1946। যদি তোমার কনস্টিটিউশন থেকে একটা কোশ্চেন দেয়, ফার্স্ট চ্যাপ্টার থেকে দেয় যে এই চ্যাপ্টারটা হচ্ছে মেকিং অফ কনস্টিটিউশন, ঠিক আছে, একটা কোশ্চেন যদি ইম্পর্টেন্ট হয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম সেশন কবে হয়েছিল, আর হচ্ছে চেয়ারম্যান কে ছিল, ঠিক আছে, এই কোশ্চেন গুলো দেয়। আচ্ছা, হুইচ ইজ নট দ্য ফিচার, কোনটা হচ্ছে গভর্নমেন্টের ফিচার নয়, বাই ক্যামেরাল লেজিসলেচার মানে কি, দ্বিপাক্ষিক হচ্ছে তোমার আইনসভা, যেমন হচ্ছে আমাদের দুটো আছে, যেমন ধরো লোকসভা রাজ্যসভা,
তারপর হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি কি, মানে একটা স্টেট তার স্টেটের মধ্যে কি কটা বিশ্ববিদ্যালয় স্কুল খুলবে। আচ্ছা, অল ইন্ডিয়া ফেডারেশন মানে সমস্ত স্টেট গুলো একটা সময় একসাথে আছে। ডায়ার্চি অফ সেন্ট্রাল প্রভিন্স, ডায়ার্চি মানে কি দ্বৈত শাসন, মানে তোমার হচ্ছে কি হয় যে তোমার একই জিনিসের ওপর একটা কোনো স্টেট আইন বানিয়ে দিল, তার উপর দিয়ে আবার সেন্ট্রাল বানিয়ে দিয়ে স্টেটের ক্ষমতাটাকে শেষ করে দেয়। আমাদের আমাদের স্টেটে সেটা হয় না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয়েছে ডায়ার্চি অফ সেন্ট্রাল অ্যান্ড হচ্ছে প্রভিন্সেস। এই জন্য এই জিনিসটা নিয়ে আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেস্টেড দ্য রেসিডুয়ারি পাওয়ার টু দ্য গভর্নর জেনারেল। আচ্ছা, এই রেসিডুয়ারি পাওয়ারে কয়েকটা জিনিস বলে দিই, তাহলে রেসিডুয়ারি পাওয়ার জিনিসটা বুঝতে পারবে। রেসিডুয়ারি পাওয়ারটা কি, ধরো আমি কি বললাম, তিনটে লিস্ট থাকে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, মানে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। বলে দিচ্ছি কে কোনটাতে আইন। ধরো এমন একটা সাবজেক্ট উঠে আসলো, সেইটা এই তিনটে লিস্টে কোনোটাতে মেনশন, তখন যে এই লিস্টটার উপর আইন বানাতে পারে হচ্ছে তোমার কেন্দ্রীয় সরকার। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে বলা হয় হচ্ছে রেসিডুয়ারি। রেসিডুয়ারি মানে কি, লাস্টে হচ্ছে যে থিতিয়ে পড়া জিনিসটাকে বলা হয় রেসিডিউ বা রেসিডিউ, মানে কি এই সাবজেক্টটা পড়ে এসেছে লাস্টে থিতিয়ে পড়া পাওয়ার, এই জন্য এটাকে বলে রেসিডুয়ারি পাওয়ার। আচ্ছা, সালটা বুঝতে পারছো, গভর্ন 1935, মানে তখন ব্রিটিশ শাসন। কি বলেছে এটা কি, দেখো এইটার ক্ষেত্রে ক্ষমতা কাকে দেওয়া হলো, আমাদের দেশে হচ্ছে তোমার সেন্টারকে দেওয়া হলো। তাহলে তখনকার সময় ক্ষমতা কার হাতে বেশি, ক্ষমতা হচ্ছে তোমার ব্রিটিশ গভর্নমেন্টের হাতে। এবার ব্রিটিশরা তো ইউকে থেকে এসে প্রত্যেকদিন তো দেশ চালাবে না, সবচেয়ে বেশি হাইয়েস্ট ক্ষমতা ছিল তখন হচ্ছে গভর্নর জেনারেল, ভাইসরয় হওয়ার আগে পর্যন্ত। তাই গভর্নর জেনারেলের হাতে হচ্ছে তোমার ক্ষমতাটা দেওয়া ছিল। প্রত্যেকটার সাথে লিংক করে করে পড়বা, দেখবা কনস্টিটিউশনাল হচ্ছে মেকিং অফ কনস্টিটিউশনের সাথে যদি হিস্ট্রিকে লিংক করে পড়ো, তাহলে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়তে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, দেখো চেয়ারম্যান কে ছিল কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, বললাম রাজেন্দ্র প্রসাদ চেয়ারম্যান, মানে হচ্ছে ওই যে প্রথম। এখানে যদি দেয়, এখানে যদি তোমার কি বলে জানো, তোমার যদি সচ্চিদানন্দ সিনহা দেয়, সচ্চিদানন্দ সিনহা মারবে কিন্তু, কারণ প্রথম উনি ছিলেন, তারপর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন, একদিনের জন্য হলেও উনি ছিলেন। আচ্ছা, ইন্ডিয়া বড়োর দা হচ্ছে ফেডারেশন কনসেপ্ট, ফেডারেশন দ্যাট ইজ দ্য ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট কোথা থেকে নেওয়া হয়েছে, কি বললাম, কানাডা থেকে নেওয়া হয়েছে। একসাথে হচ্ছে স্টেট থাকবে আর স্টেটের পাওয়ার থাকবে কি। আচ্ছা, দ্য ফ্রেমার অফ দ্য কনস্টিটিউশন ডিপিএসপি, কি বললাম, ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে বলো, যদি একটু অপশন উত্তর না দেখে বলো, ডিপিএসপি বললাম তো কোথা থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি। আয়ারল্যান্ড। হ্যাঁ, আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি নেওয়া হয়েছে। ইউএসএ থেকে নেওয়া হয়েছে তোমার ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা, ইয়েতে সুইজারল্যান্ড থেকে নেওয়া হয়েছে আমাদের, এটা কি বলে জানো, পিনাকি চন্দ্র ঘোষ ছিল, তোমার হচ্ছে লোকপাল, লোকপাল হচ্ছে নেওয়া হয়েছে সুইজারল্যান্ড থেকে। অম্বুডসম্যান। হ্যাঁ, এতে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ডেসক্রাইব দ্য ভলেন্টারি অ্যাকোয়ার্ড সিটিজেনশিপ, বললাম অ্যাকোয়ার্ডের সমস্ত সিটিজেনশিপ এর হচ্ছে নয়, ভলেন্টারি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ নট ফরেন, মানে অন্য দেশে নিয়ে নিলে আর হবে না, ঠিক আছে। দেখো, দ্য স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের জন্য কি ছিল, সবকটা সেপারেট জুডিশিয়ারি জীবনেও ছিল না, সেপারেট কনস্টিটিউশন অ্যাজ সাচ, সেইভাবে সেপারেট কনস্টিটিউশন না, আর্টিকেল 370 হচ্ছে একটা স্পেশাল পাওয়ার দিয়েছিল, সেপারেট ডিফেন্স ফোর্সও ছিল না, সেপারেট কনস্টিটিউশন জীবনে ছিল না, 370 এর জন্য আইন আলাদা ছিল, কিছু কিছু প্রভিশন আলাদা ছিল, তাহলে সেটাকে সেপারেট কনস্টিটিউশন করে না। এটা হচ্ছে সব কটা হচ্ছে জিনিসটাই ভুল, ঠিক আছে, কোশ্চেনটা ভুল। কেন ভুলটাও রেখেছি যাতে বুঝতে পারো যে ভুল কোশ্চেনও দেয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে দ্য ফেডারেল কোর্ট অ্যাট কি, অরিজিনাল জুরিসডিকশন, অ্যাপিলেট অ্যাডভাইসারি। আচ্ছা, এখানে জুরিসডিকশনের একটু কনসেপ্টটা বলে, জুরিসডিকশনের কনসেপ্ট কি, অ্যাপিলের অরিজিনাল জুরিসডিকশন মানে কি, ধরো আমাদের যে কোর্টে তো বিভিন্ন রকম মামলা হয়, সেই মামলাগুলোর ভাগকে বলা হয় হচ্ছে জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন মানে কি, যেমন ধরো কোনো একটা ব্যাপার নিয়ে কেন্দ্র আর রাজ্য সরকারের মধ্যে ঝামেলা, যেমন ধরো যদি ধরো কোনোদিন কোনো মামলা হলো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, কে দেবে, রাজ্য সরকার করবে না সেন্ট্রাল গভর্নমেন্টের করার কথা, এই যে কেন্দ্র রাজ্য বিবাদ, এইটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। অ্যাপিলেট জুরিসডিকশন কি, অ্যাপিলেট জুরিসডিকশন হচ্ছে ধরো হাইকোর্টের একটা কোনো রায় পছন্দ হলো না, সাথে সাথে গিয়ে সুপ্রিম কোর্টে চলে গেলাম, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশন। অ্যাডভাইজারি জুরিসডিকশন কি, ধরো কোনো একটা আইন আছে, সেটাতে আলটিমেট গিয়ে তো রাষ্ট্রপতি সাইন সই করলে তো সেটা আইন হবে, তা সেইটাতে যখন রাষ্ট্রপতি আইন করার আগে একবার সুপ্রিম কোর্টের 4 জন বিচারপতিকে, সিনিয়র মোস্ট বিচারপতিকে ডেকে বললেন যে আচ্ছা এটা করলে কি ইমপ্লিকেশন হতে হবে, আপনারা একটু আমাকে বুঝিয়ে বলুন। এই যে জিনিসটা, এই জিনিসটা সম্বন্ধে তোমার হচ্ছে যে জুরিসডিকশন, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন। কি ছিল তখন, ফেডারেল কোর্ট মানে হচ্ছে টপ কোর্ট, তার হাতে তার মানে ডি সবকটা পাওয়ারই থাকবে তার হাতে। আচ্ছা, ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, দ্য ইন্ডিয়া টু প্রিভি কাউন্সিল, ইন্ডিয়া কি
was introduced by the charter of which হচ্ছে 1726। আচ্ছা, এটা হচ্ছে তোমার জিকের কোশ্চেন বলে দিই। প্রিভি কাউন্সিল কি ছিল? যখন যেমন ধরো আমরা এখানে কি করি, কোনো হচ্ছে কিছু হলে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট কোর্টে যাই, তারপর আমরা কোথায় যাই, তারপর হচ্ছে যাই হচ্ছে তোমার তোমার হচ্ছে হাইকোর্ট, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট, এবার সুপ্রিম কোর্টেও যদি তোমার কিছু না হয় তাহলে সুপ্রিম কোর্টের হচ্ছে আমরা রিভিউ পিটিশন ফাইল করি। ঠিক আছে, তখনকার ব্রিটিশ ইন্ডিয়াতে কি ছিল, হাইকোর্ট ছিল, মানে ক্যালকাটা হাইকোর্টই তখন ছিল। করার পর তোমার হচ্ছে লন্ডন, তোমার হচ্ছে লন্ডনের কোর্টে যাওয়া যেত, তারপরে যাওয়ার পর সেটা যাওয়া যেত হচ্ছে তোমার প্রিভি কাউন্সিল। প্রিভি কাউন্সিল মানে হচ্ছে ব্রিটিশদের যে সর্বোচ্চ আইনসভা, সেটা হচ্ছে প্রিভি কাউন্সিল। ঠিক আছে, ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল, হাই কোর্ট অফ অ্যাপিল। প্রিভি কাউন্সিল নিয়ে বিখ্যাত ওই যে দেখেছো যে কি বলে সিদিক মুখোপাধ্যায়ের ওই সন্ন্যাসী রাজা, আমার মনে নেই আদৌ এখন সিনেমাটার নাম কি, পুরোনো সিনেমাটার নাম আমার মনে আছে। সন্ন্যাসী রাজা, উনি হচ্ছে লাস্ট পর্যন্ত প্রিভি কাউন্সিলে মামলা গিয়ে জিতে এসেছিলেন, যে উনি সন্ন্যাসী রাজা। ওই মানে ভাওয়ালের রাজা, আমি সিনেমাটার নাম মনে নেই, আমি গল্প মানে এটার সাথে রিলেটেড বলে বলে দিলাম যাতে মনে থাকে। হলো, আচ্ছা দেখো, তারপরে কি বলেছে, চার্টার অফ 16 এ মেয়র কোর্ট এস্টাবলিশ ইয়েতে কোথায় গেলে সিনিয়র মোস্ট এলারমেন্ট, এইটা বিয়ের কোশ্চেন, এটা তোমাদের লাগবে না। আচ্ছা দেখো, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে হয়, 1600 সালে। ঠিক আছে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরবর্তীতে হচ্ছে যখন করবে, মানে ভারতবর্ষের আইনের ক্ষেত্রে দুটো ছিল, একটা হচ্ছে তোমার 1773 থেকে 1857, তারপর হচ্ছে এই 1858 থেকে 1947। মানে কি, 1773 থেকে 1857 পর্যন্ত সমস্ত প্রচুর ক্ষমতা দেওয়া ছিল কোম্পানির হাতে। কোম্পানি তখন কি করতো, কোম্পানি হচ্ছে তোমার সবকিছু করে দেখবা, মানে দেখাচ্ছে যে কোম্পানি প্রত্যেক বছর রানীর কাছে গিয়ে লস দেখাচ্ছে, এদিকে কোম্পানির ডিরেক্টর অফিসাররা এত কামাচ্ছে, মানে সেই মানে তারা হচ্ছে সেই দুটো করে জাহাজ নিয়ে নিয়ে সব সম্পত্তি যাচ্ছে। তো এইটা বুঝতে পারছিল কিন্তু কিছু করতে পারছিল না। যখন 1857 সালে মহাবিদ্রোহ হয়, তখন বুঝতে পারে যে না, এদের হাতে দিলে পুরো যাবে, তাই জন্য সব ক্ষমতা কোম্পানির হাত থেকে নিয়ে তোমার হচ্ছে দেয়া হয় হচ্ছে পুরো ব্রিটিশ ক্রাউনের হাতে ক্ষমতা দেয়া হয়। ওই জন্য দেখবা 1757 থেকে 1773 থেকে 1857 পর্যন্ত লেখা থাকে হচ্ছে কোম্পানির রুল, আর 1858 থেকে লেখা থাকে হচ্ছে তোমার 1947 পর্যন্ত ক্রাউন রুল। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখবা, আমাদের ক্যালকাটা পুলিশ কবে হয়েছিল, ক্যালকাটা পুলিশ অ্যাক্ট হয়েছিল হচ্ছে 1861। কেন 1861 ক্যালকাটা পুলিশ অ্যাক্ট হয়েছিল জানো? যখন তোমার মহাবিদ্রোহ হয়েছিল, তখন কি হয়েছিল, মঙ্গল পান্ডের নেতৃত্বে ভারতের সেনাবাহিনী যেটা ব্রিটিশদের হাতে ছিল, সেটাই হচ্ছে পুরো তাদের বিরোধী হয়ে যায়। তাই তখন ব্রিটিশ গভর্নমেন্ট তোমার হচ্ছে বুঝতে শুরু করে যে তোমার যে না, পুরো ক্ষমতা যদি এরকম দিয়ে দেওয়া হয় তাহলে কিছু হচ্ছে আমাদের বিপদ হবে, তাই কিছু একটা সশস্ত্র বাহিনীকে আমাদের নিজের কন্ট্রোলে হচ্ছে রাখতে হবে। ওই জন্য 1861 সালে তোমার হচ্ছে কলকাতা পুলিশকে তোমার হচ্ছে ফর্ম করা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে কলকাতা পুলিশ ফর্ম হওয়ার পিছনের আসল কাহিনী। হলো, দেখো, ইন দ্য প্রিএম্বল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য ওয়ার্ড সেকুলার ওয়াজ ইনকর্পোরেটেড। সেকুলার কি বলেছে, সোশ্যালিস্ট সেকুলার আর হচ্ছে ইন্টিগ্রিটি কোথায়, 42তম সংবিধান সংশোধনীতে। হলো, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি একটু আগে বললাম কোথায় হচ্ছিল, দিদি ফোন করছে, তোমার ফোন থেকে তোমার কবে হয়েছিল, সেটা হয়েছিল তোমার হচ্ছে 69তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, দাঁড়াও তো এক সেকেন্ড। ইয়েতে, ইন দা ইভেন্ট চেঞ্জিং নেম অফ দা স্টেট, আচ্ছা স্টেটের কোনো নেম চেঞ্জ করতে গেলে আমি কি বললাম, সিম্পল মেজরিটি দিয়ে করতে হয় আর্টিকেল 3 তে। ঠিক আছে, আচ্ছা, ইউনিটারি থেকে ফেডারাল কবে হয়েছিল, মানে একটা ইয়ের থেকে, সেটা হয়েছিল যখন স্বাধীন হয়ে গিয়েছিল 1947 সালে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হুইচ অফ দ্য কনস্টিটিউশন, কোনটা জায়গা থেকে আমরা সোর্স নিই, ইউএসএ থেকে নিয়েছি ফান্ডামেন্টাল রাইট, জার্মানি থেকে নিয়েছি হচ্ছে জরুরি অবস্থা, কানাডা থেকে নিয়েছি তোমার হচ্ছে ফেডারেশন, চায়নার থেকে আমরা কোনো কিছু নিইনি, কারণ চায়নার হচ্ছে সিঙ্গেল পার্টি সিস্টেম, ওর ওখান থেকে কোনো কিছু ইন্সপায়ার্ড হয়নি। হলো, আচ্ছা, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট ইউনিটি অফ নেশন ওয়াজ সাবস্টিটিউটেড ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি বাই এ, কোথায় এটা করেছিলেন হচ্ছে তোমার ইউনিটি, তখন হচ্ছে তোমার ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি মানে কি, 42তম সংবিধান সংশোধনী। হলো, আচ্ছা, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি চেয়ারম্যান কে ছিল, বলে দিলাম রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট কমেন্ট্রি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর যে লেখাগুলো প্রথম লিখেছিলেন কে, সেটা হচ্ছে ডিডি বাসু। দেখবা তোমার হচ্ছে ইয়েতে, তোমার হচ্ছে যে ইয়েতে তোমার দেখবা যারা কনস্টিটিউশনের অনেকে বই পড়ে, ডিডি বাসু কম্পিটিটিভ এর কনস্টিটিউশনের উপর বই পাওয়া যায়, তারা হচ্ছে পড়ে। আচ্ছা,
96 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওড়িয়া ল্যাঙ্গুয়েজকে করে কি করা হয়, ওডিয়া করা হয়। ঠিক আছে। আচ্ছা, এক্সপ্রেশন সোশ্যালিস্ট ইন দ্য প্রিএমবেল হ্যাজ বিন অ্যাডেড বাই, কি করা হয়েছিল, মার্কস আর গান্ধী সোশ্যালিস্ট। মানে কি আমাদের মার্কসের হচ্ছে মার্ক্সবাদ আর গান্ধীবাদ কি, মার্কসের হচ্ছে বলেছিল যে সবকিছু হচ্ছে প্রাইভেটের হাতে থাকবে না, কিছু তোমার কন্ট্রোল থাকবে হচ্ছে সোশ্যালিস্ট, মানে হচ্ছে তোমার হচ্ছে কিছু হচ্ছে মানে গভর্নমেন্টের হাতে থাকবে। আর গান্ধী কি বলেছিল যে হ্যাঁ অবশ্যই ইয়ের হাতে থাকবে, কিন্তু যে ক্ষুদ্র উদ্যোগগুলো, সেই ক্ষুদ্র উদ্যোগগুলো সাধারণ মানুষ হচ্ছে করবে। তাই আমাদের যে সোশ্যালিস্ট আইডিয়াটা, সেটা হচ্ছে মার্কসিস্ট আর হচ্ছে যে সোশ্যালিস্ট এই তোমার গান্ধীয়ান আইডিয়ার উপর হচ্ছে ভিত্তি করে আছে। আচ্ছা, দ্য ডিমান্ড ফর দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফার্স্ট টাইম অথরিটি প্রথম কি কিসে বলা হয়েছিল, এটা যখন প্রপার ক্রোনোলজি পড়াবো তখন হচ্ছে বুঝতে পারবে। প্রথম আগস্ট অফার, তারপরে ক্রিপস মিশন, তারপরে হচ্ছে ক্যাবিনেট মিশন। ঠিক আছে, প্রথম দাবি তোলা হয়েছিল তোমার হচ্ছে আগস্ট অফার, কিন্তু আগস্ট অফারে তোলার আগেও একজন ভদ্রলোক তুলেছিলেন, সেটা হচ্ছে স্বরাজ পার্টির থেকে এম এন রয়। ঠিক আছে, মানবেন্দ্রনাথ রায় হলো। আচ্ছা, ইন্ডিয়ান লেজিসলেচার বিকাম বাইক্যামেরাল, প্রথম বাইক্যামেরাল হয়েছিল মানে তোমার দুটো সভা হয়েছিল, একটা হচ্ছে তোমার ভাইসরয় কাউন্সিল, একটা এক্সিকিউটিভ কাউন্সিল, সেটা হয়েছিল মন্টেগু চেমসফোর্ড আইন। পার্লামেন্টারি রিফর্মস আইনে হচ্ছে মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টরেট মানে আলাদা ভোট গ্রহণের ক্ষেত্র দেওয়া হয়েছিল। বা 1935 এ হচ্ছে তোমার কি হলো, 1935 এ তোমার হচ্ছে ইয়ে বলা হয়েছিল মানে ওই বিভিন্ন তোমার হচ্ছে তোমার হচ্ছে একটা ইয়ে হবে মানে সিভিল সার্ভিসের মধ্যে একটা কম্পিটিশন, তারপরে বিভিন্ন সোর্স গুলো সেগুলো বলা হয়েছিল। আচ্ছা, 26শে নভেম্বর 1949 এর সময় কি কোনটা হচ্ছে ইয়ে করা হয়েছিল, গভর্নিং ল ছিল, তখন বুঝতেই পারছো সবকিছু আমরা 1935 থেকে নিয়েছি, তাহলে শেষ আইন এইটার উপরই সবকিছু নির্ভর করবে। আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোনটার মেম্বার ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে অনেকগুলো আমাদের সংবিধান সভাতে অনেকগুলো তোমার হচ্ছে কমিটি তৈরি করা হয়। ঠিক আছে, সেই কমিটি গুলো যেমন কিছু ছিল ফান্ডামেন্টাল রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটস কোনটা ঢোকানো হবে কোনটা বাদ দেওয়া হবে, বিজনেস কমিটিতে করা হয়েছিল। তারপর হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগসে কিরকম কি স্ট্রাকচার হবে, সেটাকে কোথায় কি ব্যবহার করা হবে, তারপর হচ্ছে কোনো রুলস প্রসিডিওর কি কি ফলো করা হবে, সেরকম বিভিন্ন কমিটি ছিল, কিন্তু তোমার হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ এই বিজনেস কমিটির মধ্যে ছিলেন। ঠিক আছে। আচ্ছা, হু among the following base supported the idea of inclusion of fundamental rights? আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস এর যে ইনক্লুডেড করা হয়েছিল, এটার আইডিয়া প্রথম করা হয়েছিল কি, এটা হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু বলে একজন হচ্ছে তোমার ন্যাশনাল তোমার হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের লিডার। তিনি হচ্ছে একটা মানে প্রপোজাল দিয়েছিলেন 1945 সালে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হওয়ার আগে, তার ইয়েতে ভিত্তিতে এই জিনিসগুলোটা করা হয়। ঠিক আছে। আচ্ছা, which of the following state প্রথম পঞ্চায়েতি রাজ is exempted from the reservations of scheduled caste from the পঞ্চায়েতি রাজ। আচ্ছা, একটা জিনিস বলে দিই, পঞ্চায়েতের রাজ হচ্ছে আমাদের প্রথমে ছিল না, পরবর্তীতে পঞ্চায়েতি রাজ করা হয়। তা কিছু নর্থ ইস্টের আমাদের প্রত্যেকটা রাজ্যেও কিছু কিছু হচ্ছে স্পেশাল প্রভিশন দেওয়া আছে, সেখানে হচ্ছে শিডিউল কাস্ট মানে তোমার হচ্ছে মানে আমাদের সব রাজ্য যেমন সবকিছুতে শিডিউল কাস্টের প্রভিশন দেওয়া আছে, অরুণাচল প্রদেশে তোমার হচ্ছে শিডিউল কাস্টের হচ্ছে কোনো প্রভিশন দেওয়া নেই, কারণ ওখানে ম্যাক্সিমাম হচ্ছে জেনারেল আর হচ্ছে এসটি কমিউনিটি, তাই জন্য ওখানে হচ্ছে তোমার শিডিউল কাস্টের কোনো রিজার্ভেশন দেওয়া নেই। দেওয়া নেই এমনি কারণ ছাড়া, কারণ হচ্ছে শিডিউল ট্রাইবের হচ্ছে তোমার পপুলেশন বেশি। হলো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইনকারেক্ট, কোনটা ভুল, অবজেক্টিভ রেজলিউশন হচ্ছে পন্ডিত জওয়াহরলাল, অবজেক্টিভ রেজলিউশনটাই মানে পন্ডিত জওয়াহরলাল নেহরু যেটা বলেছিলেন সেটাই পরবর্তীতে হয় হচ্ছে প্রিএমবেল। প্রিএমবেল ইজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড, হ্যাঁ প্রিএমবেল কে একমাত্র ইন্দিরা গান্ধী একবার করেছিলেন 1976 সালে 42-এ। জওহরলাল নেহরু ওয়াজ দ্য স্ট্রংগেস্ট অ্যাডভোকেট অফ, হ্যাঁ তোমার হচ্ছে জওহরলাল নেহরু সোশ্যালিস্ট লিডার ছিলেন, তিনি না। প্রিএমবেল ইজ এনফোর্সেবল ইন কোর্ট অফ ল, না প্রিএমবেল কে ডিরেক্ট হচ্ছে কোর্ট অফ ল দিয়ে এনফোর্স করা যায় না, কোনো কিছু চেঞ্জ হলে সেটাতে হচ্ছে কোর্ট সেটাতে ইন্টারভেন করতে পারে। হলো। এই একটু মানে যখন শেষ হয়ে যাক জাস্টিসিয়েবল নন জাস্টিসিয়েবল এই পার্ট গুলো পড়াবো, তখন হচ্ছে ই হয়ে যাবে। আচ্ছা, আসাম হচ্ছে যে আসাম রিঅর্গানাইজেশন অ্যাক্টে কোন ইয়ে তৈরি তোমার হচ্ছে কোন স্টেট তৈরি করা হয়েছিল, আসাম রিঅর্গানাইজেশন অ্যাক্টে হচ্ছে মেঘালয় স্টেট হচ্ছে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তোমার হচ্ছে মানে মেঘালয় হচ্ছে আসামের মধ্যেই তখন হচ্ছে ইনক্লুডেড ছিল, তখন হচ্ছে পরবর্তীতে আসাম মানে যেহেতু পুরো আলাদা একটা জনজাতি, তাদের আলাদা রুলস থাকবে, সেইটা হচ্ছে তোমার করা হয়। হলো। আচ্ছা,
which of the following added in the list of the union territories, list of union territories northeast India 1971, 1971 এ কোনটাকে হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে তোমার 1971 সালে মিজোরাম আর অরুণাচলকে প্রথম হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলে করা হয়। পরবর্তীতে মানে ওইটার নাম ছিল হচ্ছে তোমার মিজোরামের ছিল আসামের পার্ট ছিল, আর অরুণাচল প্রদেশ তো নামই ছিল না, চায়না যুদ্ধে মানে 62 চীন যুদ্ধের পরে ওটার নাম আস্তে আস্তে হয় হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, ওটার নাম ছিল এনইএফএ মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ঠিক আছে, মানে নর্থ ইস্ট হচ্ছে সেই তার জন্মলগ্ন থেকেই হচ্ছে তোমার হচ্ছে একটু হচ্ছে তোমার কি বলে মানে হচ্ছে ওরা অবহেলিত, ঠিক আছে, আজ নয়। আচ্ছা, কোনটা অ্যাক্ট হচ্ছে লার্জেস্ট, কোন একটা হচ্ছে লেটেস্ট, রাজস্থান, এই অপশন সবকটা হচ্ছে ভুল। ঠিক আছে, দেখে লাভ নেই। আচ্ছা, রাজাজি ফর্মুলা কিসের জন্য হচ্ছে, রাজাজি ফর্মুলা করেছিল হচ্ছে আর মানে রাজাজি হচ্ছে চক্রবর্তী রাজা রাজা হ্যাঁ মানে সিআর চক্রবর্তী রাজা গোপালাচারীকে দেওয়া হয়েছিল। উনি কি করেছিলেন, এই যে জম্মু কাশ্মীরের এই জিনিসটা নিয়ে কি হবে, জম্মু কাশ্মীরের জিনিসটা নিয়ে হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে প্রবলেম, সেইটার যে পলিটিক্যাল ডেডলক এইটা হচ্ছে তো উনি হচ্ছে সরানোর হচ্ছে চেষ্টা করেছিলেন। মানে কি, জিন্না একদিকে হচ্ছে ধর্মের ভিত্তিতে চাইছিল, আর নেহেরু আর ব্রিটিশে কিছুতেই ধর্মের ভিত্তিতে দিতে চায়নি। আর হচ্ছে তোমার কি বলে যেন আবার জম্মু কাশ্মীর নিজেরা আলাদা থাকতে চাইছে, তাহলে কি হবে, এইটার ঝামেলা নিয়ে হচ্ছে রাজাজি করেছিল। মানে ডিরেক্ট মাউন্ট ব্যাটেন পার্টিশনের জন্য ইয়ে নয়, আসল পার্টিশনের জন্য মানে দায়ী হচ্ছে জিন্না, জিন্না হচ্ছে মহা শয়তান ছিল। মানে জিন্নার এমন অবস্থা ছিল, পাকিস্তান তৈরি করলো, ওই জন্য সে বলে না পাপ কখনো বাপকে ছাড়ে না, জিন্নার লাস্টে এমন অবস্থা হয়েছিল তোমার হচ্ছে নিজে লাস্টে চিকিৎসা পেয়ে পায়নি, তো চিকিৎসার জন্য লাস্টে এত বড় নাকি ওদের ফাউন্ডিং ফাদার ছিল, কিন্তু লাস্টে চিকিৎসা পায়নি, এতটাই দুর্ভাগ্য ছিল যে চিকিৎসার জন্য এমন রোগ হয়েছিল ওর হচ্ছে, তার জন্য হচ্ছে তখন হচ্ছে একটা অ্যাম্বুলেন্সের দরকার ছিল, পাকিস্তানে তো সেনারা চিরকালই শয়তান, তো এমন একটা অ্যাম্বুলেন্স না দিয়ে দিয়েছিল খালি একটা অ্যাম্বাসাডার, তো এমন অ্যাম্বাসাডার দিয়েছিল 500 মিটার যাওয়ার পর তার তেল ফুরিয়ে গিয়েছিল, তা নিজের বোন পরবর্তীতে নিজের গাড়িতে করে নিয়ে যায়, কিন্তু গাড়িতে যেতে যেতেই মরে যায়। এই হচ্ছে করুণ পরিস্থিতি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, সিটিজেনশিপ নিয়ে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ডিস হচ্ছে সার্টেন পার্সন ডিসাইডিং আউটসাইড, মানে হচ্ছে ওভারসিজ সিটিজেন ইন্ডিয়া, যেমন হচ্ছে যারা হচ্ছে তোমার এনআরআই রা থাকে, ঠিক আছে, ভারতবর্ষের নাগরিক কিন্তু তারা বাইরের দেশে গিয়ে কাজ করে, এটা সম্বন্ধে বলা আছে হচ্ছে আর্টিকেল 8 এ। আচ্ছা, আজকে লাস্ট কোশ্চেন, 26শে জানুয়ারি 1957 কিসের জন্য জানা হয়েছিল, এটা জানা হয়েছিল 1957 চলে জম্মু কাশ্মীরের যে আলাদা সংবিধান বললাম, এই আলাদা সংবিধানটা হচ্ছে সেদিন তোমার এক্সিকিউট করা হয়েছিল।